ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নগদান বইয়ের পার্ট 2। নগদান বইয়ের পার্ট 1 এ কিন্তু আমরা নগদান বই সম্পর্কে বেসিক ইনফরমেশন এবং একগড়া নগদান বইটা এ টু জেড কিভাবে কভার করব সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমরা আসলে দেখিয়েছিলাম। এবং আজকের লেকচারে আমরা 2 গোড়া এবং 3 গোড়া নগদান বইয়ের সম্পূর্ণ প্রসেসটা আমরা একদম এ টু জেড দেখব। তো আজকে আমরা সর্বপ্রথম যেটা আলোচনা করব ওইটা হচ্ছে 2 গড়া নগদান বই। এবং এই 2 গড়া নগদান বইটা কিন্তু এক্সামে অনেকবার আসছে, ঠিক আছে? আমরা কিন্তু আসলে আমাদের লাস্ট লেকচারে দেখিয়েছিলাম যে এই 2 গড়া নগদান বইটা কিন্তু এক্সামে অনেকবার আসছে। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা আরো কিছু বিষয় কিন্তু আসলে জেনেছিলাম যে 2 গড়া নগদান বইতে টাকার গড় থাকে দুইটা। এর মধ্যে একটা হচ্ছে কি নগদ টাকার গড়, নগদ টাকার জন্য একটা গড় থাকবে, একটা হচ্ছে কি বলতো ব্যাংক টাকা বা ব্যাংকের জন্য কি আরেকটা গড় থাকবে। তো এই হচ্ছে কি আমার 2 গড়া নগদান বই। এবং আমরা আরেকটা জিনিস জেনেছিলাম যে 2 গড়া নগদান বইতে মোট কলম থাকে কয়টা বলতো? 12টা কলম থাকে, 12টি কলম থাকবে। এই ছিল আমাদের 2 গড়া নগদান বইয়ের বেসিক ইনফরমেশন। এবার চলো আমরা একদম সরাসরি দেখি যে বিভিন্ন লেনদেনগুলোকে আমরা 2 গড়া নগদান বইতে কিভাবে পোস্টিং করব। আমরা সর্বপ্রথম কি শিখেছিলাম আমাদের লাস্ট ভিডিওতে, যে বিভিন্ন লেনদেনগুলোকে এক গড়া নগদান বইতে আমরা কিভাবে পোস্টিং করব। আর এখানে শিখব যে বিভিন্ন লেনদেনগুলোকে আমরা 2 গড়া নগদান বইতে কিভাবে পোস্টিং করব। তো চলো এখানে সর্বপ্রথম যে লেনদেনটা আছে আমরা একটু খেয়াল করি। দেখো এখানে বলছে 2025 সালের 1 জানুয়ারি তারিখে রাসেলের নগদান বইয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত, দেখো এখানে কি বলছে, নগদান বইয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল কত বলতো? নগদ 5,000 টাকা। এবং ব্যাংকে ছিল কত বলতো উদ্বৃত্তটা? ব্যাংকে ছিল তোমার এখানে 4,000 টাকা। এখন নগদান বইয়ের উদ্বৃত্ত, এখানে বলছে কি নগদান বইয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত নগদ ছিল কত? 5,000 টাকা এবং ব্যাংক ছিল 4,000 টাকা। এখন উদ্বৃত্ত থাকলে আমরা কি লিখব? আমি কিন্তু আসলে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে উদ্বৃত্ত যদি দেওয়া থাকে প্রশ্নের মধ্যে তাহলে ওইটাকে লিখতে হবে ব্যালেন্স বিডি নামে, ব্যালেন্স বিডি। তাহলে এই যে উদ্বৃত্ত আছে এটাকে আমরা কি নামে লিখবো? ব্যালেন্স বিডি নামে লিখবো। আমরা খেয়াল করো 2025 সাল। আর উদ্বৃত্তটা দেখো এখানে ডেবিট উদ্বৃত্ত বলে নাই বা ক্রেডিট উদ্বৃত্ত কোনো কিছুই বলা নাই। তো বলা না থাকলে কি অবশ্যই ধরে নিতে হবে ডেবিট দিকে। 2025 সাল জানুয়ারি 1 তারিখ। তো এই বিবরণে করে কি লিখবো আমরা? ব্যালেন্স বিডি লিখবো। উদ্বৃত্তের ক্ষেত্রে বিবরণ করে হবে কে? ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। নগদের ঘরে বসবে কত? 5,000 টাকা। আর আমার ব্যাংকের ঘরে বসবে কত? 4,000 টাকা। দেখো এখানে কিন্তু খুবই ইজি একটা প্রসেস, তোমার এখানে কিন্তু উল্লেখ করা আছে, খেয়াল করো। এই যেখানে কিন্তু উল্লেখ করা আছে কি নগদের ঘরে 5,000 আর ব্যাংকের ঘরে কত বলতো? 4,000 টাকা। তো সবকিছু এখানে একদম মেনশন করা আছে। তুমি জাস্ট কি ব্যালেন্স বিডি লিখে নগদের টাকাটা নগদের ঘরে, ব্যাংকের টাকা কি ব্যাংকের ঘরে পোস্টিং করে দিবা, বসিয়ে দিবা। চলো নেক্সটে যাই আমরা। এই অঙ্কটা একটু পড়ো। এই লেনদেনটা কি ছিল দেখো তো। 2015 সালের 1 জানুয়ারি তারিখে নগদান বইয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল কত? নগদে ছিল আমার 5,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত, এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলছে কি ব্যাংক জমাতিরিক্ত বলছে। তো জমাতিরিক্ত মানে কি আমরা কিন্তু আসলে বলেছিলাম, ধরো তোমার ব্যাংকের মধ্যে যত টাকা আছে, তোমার যত টাকা জমা আছে এর অতিরিক্ত তুমি উত্তোলন করে ফেলছো। হ্যাঁ, ধরো তোমার ব্যাংকের মধ্যে জমা আছে 5,000 টাকা, তুমি আসলে উত্তোলন করে ফেলছো 10,000 টাকা, তাহলে ব্যাংক জমাতিরিক্ত। তো এখানে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, এই যে ব্যাংক জমাতিরিক্ত যে বিষয়টা আসলে আসছে এখানে, দেখো ব্যাংক জমাতিরিক্ত আমি একটু বলি। ব্যাংক জমা, ব্যাংক জমা তার মানে হচ্ছে তোমার ব্যাংকে তোমার টাকা আছে। তাহলে তোমার টাকা যদি ব্যাংকে থাকে এটা কি তোমার জন্য অবশ্যই একটা কি বলতো সম্পদ। তাহলে ব্যাংক জমা হচ্ছে কি তোমার জন্য একটা সম্পদ। আর সম্পদ কি হয়? সম্পদ হচ্ছে ডেবিট, এজন্য ব্যাংক জমা বসবে কোন পাশে?
ডেবিট পাশে। কিন্তু আমি যদি আসলে বলি ব্যাংক জমাতিরিক্ত, একটু ডিফারেন্সটা বুঝো। ব্যাংক জমা মানে ব্যাংকে তোমার টাকা আছে, মানে তুমি ব্যাংকের কাছ থেকে কি টাকা পাবে। আর ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে ব্যাংকে যত টাকা ছিল তুমি তার থেকেও বেশি টাকা উত্তোলন করে ফেলছো, তুমি ঋণ নিয়ে ফেলছো ব্যাংক থেকে। হ্যাঁ, ওই যে ক্রেডিট কার্ড বলে না, ওই রকম আর কি। তাহলে ব্যাংক জমাতিরিক্তের ক্ষেত্রে কি তোমার যত টাকা ছিল তুমি এর থেকেও বেশি টাকা কি ব্যাংক থেকে নিয়ে আসছো। তার মানে এখানে ব্যাংক তোমার থেকে টাকা পাবে। তাহলে ব্যাংক যদি তোমার থেকে টাকা পায়, এটা হচ্ছে অনেকটা ঋণের মতো, স্বল্প মেয়াদী ঋণ। তাহলে এইটা হচ্ছে তোমার দায়। আর দায় কি হয় বলতো? দায় হচ্ছে ক্রেডিট। তাই ব্যাংক জমাতিরিক্ত যাবে কোন পাশে? ক্রেডিট পাশে। তো এবার তুমি এখানে খেয়াল করো, এখানে যে প্রারম্ভিক উদ্বৃত্ত নগদ ছিল কত? 5,000 টাকা। তাহলে এই যে নগদ, এখন তো ডেবিট ক্রেডিট কোনো কিছু বলে নাই, যেহেতু বলে নাই তো আমরা এখানে ধরে নিব যে এটা তোমার ডেবিট। ডেবিট ধরে নিলে এই যে টাকাটা নগদের 5,000 টাকা, এটা যাবে কোন পাশে বলো তো? এটা আমার যাবে ডেবিট পাশে। ওকে। আর ব্যাংক জমাতিরিক্ত, এটা যেহেতু আমার দায়, তো দায় যাবে কোন পাশে? দায় যাবে আমার ক্রেডিট পাশে। এবং এগুলো যেহেতু দুইটাই যেহেতু উদ্বৃত্ত, তো উদ্বৃত্তের ক্ষেত্রে আমরা কি লিখবো বলতো? ব্যালেন্স বিডি। উদ্বৃত্তটা মনে করো ডেবিট হোক অথবা ক্রেডিট হোক, উদ্বৃত্ত মানে লিখতে হবে কি? ব্যালেন্স বিডি। ওকে। আচ্ছা, চলো তারপর আমরা মূল অঙ্কে ফিরে যাই। 2025 সালের জানুয়ারির 1, 2025 জানুয়ারির 1, তাহলে বিবরণে করে কি লিখবো? ব্যালেন্স বিডি লিখবো। লিখো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি। এখন দেখো ডেবিট দিকে কে বসবে? ডেবিট দিকে বসবে নগদ। তাহলে নগদের করে লিখবো কত? 5,000 টাকা। তাহলে এই যে নগদের করে 5,000 টাকা। আচ্ছা, তো ব্যাংকে আছে কত? ব্যাংক আছে 4,000 টাকা। আমরা কি ব্যাংকের করে 4,000 লিখতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এখানে বলা আছে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাংক জমাতিরিক্তটা কখনো ডেবিট পাশে বসবে না। ব্যাংক জমাতিরিক্ত কি কখনোই ডেবিট পাশে বসবে না। এটা বসবে কোন পাশে বলতো? ব্যাংক জমাতিরিক্ত বসবে ক্রেডিট পাশে। ওকে। তাহলে এই জন্য আমরা এটাকে লিখবো ক্রেডিট পাশে নিয়ে লিখতে হবে আমাদেরকে। তো চলো আমরা ক্রেডিট পাশে চলে যাই। 2025 জানুয়ারির 1, তো কি লিখবো এখানে বিবরণে? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি লিখবো। আচ্ছা, এখন ক্রেডিট পাশে কে যাবে? নগদ তো কি ডেবিট পাশে যাবে। তাহলে ক্রেডিট পাশে যাবে কি? ব্যাংক জমাতিরিক্ত 4,000 টাকা। তাহলে এখানে কোন কলামে হবে? নগদ কলামে তো হবে না, ব্যাংক জমাতিরিক্ত কি ব্যাংকের কলামেই হবে। তাহলে 4,000 টাকা। তাহলে এই ছিল আমার এই লেনদেনের কি বলতো? পোস্টিং। এবার চলো নেক্সটে আমরা যাই। দেখো এখানে কি বলছে? এখানে বলছে যে রাসেল নগদ 5,000 টাকা এবং ব্যাংক জমা 7,000 টাকা। দেখো এখানে কিন্তু উদ্বৃত্ত কথাটা উল্লেখ নাই। উদ্বৃত্ত কথাটা কিন্তু এখানে উল্লেখ নাই। বলছে কি নগদ 5,000 টাকা এবং কি ব্যাংক জমা 7,000 টাকা নিয়ে কি করছে বলতো? ব্যবসা শুরু করছে। আচ্ছা, তো আমরা কিন্তু আসলে জাবেদ অধ্যায়ে এই ধরনের লেনদেনগুলো দেখেছিলাম যে ব্যবসা শুরু করা। ব্যবসা শুরু করা মানে হচ্ছে কি মূলধন আনয়ন করা। মূলধন আনয়ন করা। তার মানে সে নগদ 5,000 টাকা এবং ব্যাংক জমা 7,000 টাকা নিয়ে সে কি করছে? মূলধন আনয়ন করছে, ঠিক না? মূলধন হিসেবে কোম্পানিতে বা ব্যবসা প্রতিষ্ঠানে কি এটাকে এনেছে। তাহলে এই ক্ষেত্রে জাবেদাটা কি হবে আগে আগে একটু খেয়াল করো। দেখো জাবেদাটা হচ্ছে এখানে যদি ব্যবসার মধ্যে নগদ টাকা আনা হয় তাহলে ব্যবসায় নগদ টাকা বাড়বে। তাহলে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। আচ্ছা, তারপরে যদি ব্যবসার মধ্যে ব্যাংকের টাকা আনা হয়, ব্যাংক জমা আনি, তাহলে ব্যবসার ব্যাংকের টাকা বাড়বে। তাহলে ব্যাংক জমা ক্রেডিট বা ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার খেয়াল করো তো আমার ব্যবসার মধ্যে কি আসলো? ব্যবসার মধ্যে নগদ টাকা আসলো, ব্যবসার মধ্যে ব্যাংক হিসাব আসলো, কিন্তু ব্যবসা থেকে কি কোনো কিছু চলে গেছে? যায় নাই। তাহলে প্রশ্ন করতে হবে এই টাকাগুলো মালিক কি হিসাবে আনছে বা কিভাবে আনছে? মূলধনের মাধ্যমে আনছে বা মূলধনের নামে আনছে। এখানে হবে মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব
ক্রেডিট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে তোমাকে, যে যদি ব্যবসা শুরু করে বলে, তার ব্যবসা শুরু করা মানে কি, ব্যবসার শুরুতে যা কিছু আসবে সেগুলোকে অবশ্যই মূলধন হিসাবেই আসবে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে আমরা যদি আমরা পোস্টিং করতে চাই, তাহলে দেখো এখানে নগদ টাকা বৃদ্ধি পাইছে, ডেবিট হয়েছে, ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে, এখানে ক্রেডিট হবে না, এখানে হবে ডেবিট। ওকে, এখানে হবে তোমার ডেবিট। ওকে, ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, এটা কি হবে বলতো, ডেবিট হবে। তো যদি ডেবিট হয় তাহলে এই দুটো বসবে কোন পাশে, ডেবিট পাশে বসবে। আমরা কিন্তু বলেছি যে নগদ আর ব্যাংক যদি ডেবিট হয় তাহলে ডেবিট পাশে, আর নগদ আর ব্যাংক যদি ক্রেডিট হয় তাহলে কি, ক্রেডিট পাশে। আমরা ডেবিট পাশে লিখে চলো 2025 জানুয়ারির 1। আচ্ছা, এবার একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, এখানে আমরা এখানে যে জাবেদাটা লিখলাম, আমাদের এখানে আসলে মূল টাইটেলে কি আছে, টাইটেলে কিন্তু নগদ এবং ব্যাংক দুইটাই আছে। আমরা কি বলেছিলাম যে নগদান বইয়ের ক্ষেত্রে নগদ বলতে শুধুমাত্র কিন্তু নগদ টাকাকে বোঝায় না, ব্যাংকের যে টাকা এটাকে কি নগদান বইতে আসলে নগদের মতো করেই কল্পনা করা হয় বা কনসিডার করা হয়। এখানে আমরা মূল টাইটেল আছে কে, নগদ এবং ব্যাংক দুইটাই কি মূল টাইটেলে আছে। তাহলে এর বিপরীতে আছে কে, বিপরীতে আছে মূলধন হিসাব। তাহলে বলো তো বিবরণের ঘরে কে বসবে, বিবরণের ঘরে বসবে যে আসলে বিপরীতে আছে, এখানে লিখতে হবে মূলধন হিসাব। আচ্ছা, তাহলে মূলধন হিসাব লিখলাম, তাহলে নগদের ঘরে বসবে কত টাকা বলো তো, নগদের ঘরে আছে কত, এই যে 5,000 টাকা, তাহলে আমরা নগদের ঘরে লিখবো কত, 5,000 টাকা। আর ব্যাংক জমা কত, 7,000, তাহলে ব্যাংকের ঘরে লিখবো কত বলো তো, 7,000 টাকা। তাহলে এই হয়ে গেল কি আমাদের এই লেনদেনের পোস্টিং। এবার চলো আমরা এই লেনদেনটা দেখি একটু। দেখো এখানে বলছে চেকে পণ্য কই। আচ্ছা বলো তো চেকে যদি আমরা পণ্য কিনতে চাই তাহলে আসলে কি ঘটবে বিষয়টা, আগে বুঝতে হবে চেকে পণ্য কেনার জাবেদাটা কি। পণ্য কই করলে কি বলতো, কই হিসাব, কই হিসাব ডেবিট, পণ্য কিনলে। আচ্ছা, আমি যদি চেকে পণ্য কিনি তাহলে কি আমার ব্যাংকের টাকা কমে যাবে না, তাহলে ব্যাংকের টাকা কমে গেলে কি ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, এখানে আমরা মূল টাইটেল কে, মূল টাইটেলে আছে ব্যাংক হিসাব, ঠিক না, মূল টাইটেলে কি আছে বলতো, ব্যাংক হিসাব আছে মূল টাইটেলে। আচ্ছা, তো যদি ব্যাংক হিসাব মূল টাইটেলে থাকে তাহলে ব্যাংক হিসাব এখানে কি হইছে, ব্যাংক হিসাব এখানে ক্রেডিট হইছে। তাহলে মূল টাইটেল, মূল টাইটেল যেদিকে যাবে আমরা কি ওই দিকে লিখবো। তাহলে ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট হইছে আমরা লিখবো কোন পাশে, ক্রেডিট পাশে লিখবো। তো চলো লিখি 2025 সাল জানুয়ারির 8। ওকে, আচ্ছা, এখন হচ্ছে মূল টাইটেল আছে ব্যাংক হিসাব, তো বিবরণ করা হবে কি উল্টা নাম বা বিপরীত হিসাবটা, তাহলে বিপরীত হিসাব কি আছে, কই হিসাব, তো এখানে লিখতে হবে কই হিসাব। আচ্ছা, তো লিখার পরে খেয়াল করো এখন টাকার অঙ্কটা বসবে। তো টাকার অংশ এখানে নগদের কলমও আছে ব্যাংকের কলমও আছে, ক্রেডিট হয়েছে কে, ব্যাংক, তাহলে টাকার অঙ্কটা বসবে কোন পাশে, ব্যাংকের পাশে বসবে। তাহলে 2,000 টাকা লেখো ব্যাংকের পাশে। এই হচ্ছে আমার এই লেনদেনের পোস্টিং। চলো আমরা নেক্সটে যাই। বলছে চেকে পণ্য বিক্রয়, দেখো চেকে পণ্য বিক্রয়, তাহলে বলো তো চেকে পণ্য বিক্রয় করলে আসলে জাবেদাটা কি হবে, জাবেদা হচ্ছে তুমি বিক্রয় করলে কি তুমি চেক পাবা, তো তুমি চেক পাইলে তোমার ব্যাংকের টাকা বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা, আর যদি বিক্রয় করো তাহলে বিক্রয় কি হবে, ক্রেডিট, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন এখানে বলো তো মূল টাইটেলে কে আছে, মূল টাইটেলে আছে এখানে ব্যাংক হিসাব, কারণ আমরা কি জানি নগদান বইতে টাইটেলে কে থাকে, শুধু নগদ আর ব্যাংক এই দুটোই কি টাইটেলে থাকবে। এখানে তোমার মূল টাইটেল হচ্ছে কে, ব্যাংক হিসাব। আচ্ছা, তাহলে ব্যাংক হিসাব যেহেতু ডেবিট হয়েছে আমরা কোন পাশে লিখবো, ডেবিট পাশে লিখবো। এই কথাটা বারবার মনে রাখবা যে তুমি ডেবিট পাশে লিখবা নাকি ক্রেডিট পাশে লিখবা, এটা ডিপেন্ড করে তোমার টাইটেল বা ব্যাংক হিসাব বা নগদান হিসাবটা কি হয়েছে। যদি নগদান হিসাব বা ব্যাংক হিসাবটা ডেবিট হয় তাহলে ডেবিট পাশে, যদি ক্রেডিট হয় তাহলে কি ক্রেডিট পাশে। তাহলে ব্যাংক হিসাব যেহেতু ডেবিট হয়েছে আমরা লিখবো ডেবিট পাশে 2025 সাল
জানুয়ারির 11, ওকে। আচ্ছা, তাহলে এখন বিবরণে করা হবে কি বিপরীত নাম। তাহলে এই ব্যাংক হিসাবের বিপরীতে কে আছে? বিক্রয়। তাহলে লিখো আমার বিক্রয় হিসাব। আচ্ছা, বিক্রয় হিসাব লিখলাম। এখন টাকাটা বসবে কোন কলামে? নগদের কলমে নাকি ব্যাংকের কলমে? তো দেখতে হবে ডেবিট হয়েছে কে? ব্যাংক। তাহলে টাকাটা বসবে ব্যাংকের কলমে 2000 টাকা। চলো আমরা নেক্সটটা দেখি। আচ্ছা, করিমের নিকট পণ্য বিক্রয়, ঠিক আছে। আচ্ছা, একটু সময় নাও, যারা আসলে ভিডিওটা দেখতেছো একটু সময় না বাবু, তো এটা আসলে কি হবে? ভিডিওটা পজ করে একটু চিন্তা করো যে আসলে এই লেনদেনটা কোথায় যাবে, কিভাবে যাবে। আচ্ছা, তো আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করো। করিমের নিকট পণ্য বিক্রয়, এই যে করিম, এটা কি ব্যক্তির নাম না? ব্যক্তির নাম। তো আমরা কিন্তু আসলে জাবেদার মধ্যে পড়েছিলাম যে ব্যক্তির নাম থাকলে ওই লেনদেনটা কি ধরে নিতে হবে বাকিতে বা দাঁড়ে। তাহলে এই লেনদেন যদি বাকিতে বা দাঁড়ে হয়, তাহলে এটা জাবেদ হচ্ছে কি বলতো? দেনাদার করিম হিসাব ডেবিট। আর যদি তুমি বিক্রি করেছো তাহলে কি বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই জাবেদার মধ্যে কোনো জায়গায় তুমি কি আসলে নগদ বা ব্যাংক পাচ্ছ? কোনো জায়গাতে নগদ বা ব্যাংক কিন্তু নাই। তার মানে এই জাবেদাটা হচ্ছে একটা বাকির লেনদেন। বাকি লেনদেন। তাহলে যে লেনদেন আসলে নগদ নাই, অনগদ লেনদেন বা বাকি লেনদেন, ওই লেনদেনগুলোকে নগদান বইতে আসবে? আসবে না। তার মানে এই লেনদেনটা কিন্তু আসলে নগদান বইতে একেবারে আসবে না, ঠিক আছে। তারপর চলো আমরা নেক্সটে যাই। দেখো এখানে কি বলছে। বলছে পণ্য বিক্রয় বাবদ নগদে 4000 টাকা। কি করছে বলতো? পণ্য বিক্রয় করছে। আচ্ছা, এখন পণ্য বিক্রি করে আসলে আমি কি পাইছি? নগদ পাইছি কত? 4000 টাকা। আচ্ছা, আর আমি চেক পাইছি কত বলতো? পণ্য বিক্রি করে চেক পাইছি আমি 2000 টাকা। তাহলে খেয়াল করো, পণ্য বিক্রয় করে আমি আসলে নগদ পেয়েছি কত? 4000 টাকা। চেক পেয়েছি কত? 2000 টাকা। এর জাবেদা যদি তুমি একটু করো, তাহলে জাবেদাটা হবে এরকম যে তোমার নগদান হিসাব ডেবিট। আচ্ছা, কারণ তুমি কি নগদ টাকা পেয়েছো। আচ্ছা, তারপর চেক পেলে কি ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা, আর তুমি কি করছো বলতো? বিক্রয় করছো। তাহলে বিক্রয় করলে ক্রেডিট কে হবে? বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে এখানে এই জাবেদার মধ্যে মূল টাইটেলে আছে কি? মূল টাইটেলে আছে এই যে নগদান এবং ব্যাংক। এগুলো কি আমার মূল টাইটেলের মধ্যে আছে কি বলতো? নগদান আর ব্যাংক। তো নগদান আর ব্যাংক কি হয়েছে? ডেবিট হয়েছে। তো ডেবিট হইলে আমি কোন পাশে লিখবো? অবশ্যই ডেবিট পাশে লিখবো। তাহলে লিখো 2025 জানুয়ারি 11। আচ্ছা, তো এখন বিবরণ করে কি লিখবো? বিপরীত হিসাব। তাহলে এই যে আমার টাইটেল কি হয়েছে? ডেবিট। তাহলে এর বিপরীতে কি আছে? ক্রেডিট। এই ক্রেডিটে আছে কে বলতো? তোমরা আসলে বিপরীত হিসাবটা কিভাবে বের করবে খেয়াল করো। আমার টাইটেল কি হয়েছে? টাইটেল হয়ে গেছে ডেবিট। টাইটেলের যদি ডেবিট হয়, এর বিপরীতে ক্রেডিট হয়েছে কে? বিক্রয় হিসাব। তাহলে এটা হচ্ছে কি বিপরীত হিসাব। তাহলে এখানে লিখতে হবে তোমাকে বিক্রয় হিসাব। লেখো বিক্রয় হিসাব। আচ্ছা, বিক্রয় হিসাব লিখে দেখো এখানে তোমার মানে নগদের করে কত হবে? এখানে নগদ টাকা কত? 4000 টাকা। তাহলে নগদের করে হবে কত? 4000। আর চেক কত বলতো? 2000 টাকা। তাহলে ব্যাংকে করে বসবে কত? 2000। ওকে, এবার চলো আমরা নেক্সটে যাই। নগদে আসবাবপত্র কই? খেয়াল করো, খুবই সিম্পল যাবে এগুলো। তুমি কি কিনছো বলতো? নগদে তুমি আসবাবপত্র কিনছো। তাহলে এটার জাবেদাটা আগে করো। তো নগদে আসবাবপত্র কিনলে তোমার আসবাবপত্র বাড়বে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। আর তোমার নগদ টাকা কমে যাবে। তাহলে নগদান হিসাব ক্রেডিট।
আচ্ছা বলো তো এই লেনদেনের মধ্যে মূল টাইটেলে কি আছে? মূল টাইটেলে আছে আমার নগদান হিসাব। আচ্ছা তাহলে নগদান হিসাব কি হয়েছে? এখানে ক্রেডিট হয়েছে। আমরা কোন পাশে লিখবো? ক্রেডিট পাশে লিখবো। চলো লিখি 2025 সেপ্টেম্বরের 10 সেপ্টেম্বরের 10। আচ্ছা তাহলে এর বিপরীতে কি আছে বলতো? এর বিপরীতে আছে আমার আসবাবপত্র হিসাব। লিখো আসবাবপত্র হিসাব। আচ্ছা তারপর দেখো এখানে ক্রেডিট হয়েছে কে? নগদান। তাহলে টাকার অঙ্কটা বসবে কি? নগদের ঘরে। কত টাকা? 20,000 টাকা। তাহলে নগদের ঘরে বসে দাও 20,000 টাকা। ঠিক আছে। যদি আমি এই আসবাবপত্রটা চেকে কিনতাম, তাহলে চেকে কিনলে আমার কি এখানে ব্যাংক হিসাব হইতো ক্রেডিট, তখন আমার টাকাটা বসতো কোথায়? তখন আমার টাকাটা বসতো এই যে ব্যাংকের কলামে। ওকে, তাহলে এবার আমরা নেক্সটে চলি। চলো চেকে যন্ত্রপাতি বিক্রয়। খেয়াল করো, চেকে যন্ত্রপাতি বিক্রয়। যন্ত্রপাতি তুমি চেকে বিক্রি করো, তাহলে তুমি কি পাচ্ছ? চেক পাচ্ছ। তাহলে চেক পাইলে তোমার ব্যাংকে টাকা বাড়বে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা, আর তোমার নিকট থেকে কি চলে যাচ্ছে? যন্ত্রপাতি। তাহলে যন্ত্রপাতি কমলে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। আচ্ছা এবার বলো তো এই জাবেদার মধ্যে মেইন টাইটেলে কি আছে? মেইন টাইটেলে কিন্তু শুধুমাত্র নগদ আর ব্যাংকে থাকতে পারে, ঠিক না? তাহলে বলতো নগদ আর ব্যাংক এখানে আছে নাকি নাই? আছে। এই যে ব্যাংক হিসাব মেইন টাইটেলে আছে। তাহলে ব্যাংক হিসাব এখানে কি হয়েছে? ব্যাংক হিসাব এখানে ডেবিট হয়েছে। তাহলে আমরা কোন পাশে লিখবো? ডেবিট পাশে লিখবো। তাহলে 2025 সালের মে মাসের 10 তারিখ। তাহলে মে 10। আচ্ছা, তো বিপরীত হিসাবে কে আছে? বিপরীতে আছে যন্ত্রপাতি হিসাব। তাহলে বিবরণে করা হবে কি? বিপরীত হিসাবটা। দেখো যন্ত্রপাতি হিসাব। আচ্ছা কত টাকা বলো তো? 30,000 টাকা। কার ঘরে বসবে? নগদ নাকি ব্যাংক? এখানে কি আছে? ব্যাংক আছে। ব্যাংক ডেবিট হয়েছে না? তাহলে ব্যাংকের ঘরে বসবে 20,000 টাকা। ঠিক আছে। যদি নগদ ডেবিট হইতো তাহলে কি নগদের ঘরে বসতো। যেহেতু ব্যাংক ডেবিট হয়েছে তাহলে কি ব্যাংকের ঘরেই বসবে। এবার চলো আমরা এই লেনদেনটা দেখি যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। আচ্ছা, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। এটার আগে আমাদেরকে জাবেদা করতে হবে। দেনাদার ব্যাংকে জমা দিলে আমার ব্যাংক বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা, আর আমার দেনাদার কমে যাবে, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা বলো তো এই জাবেদার মধ্যে আসলে আমার মেইন টাইটেলে কি আছে? ব্যাংক হিসাব। আচ্ছা তাহলে ব্যাংক হিসাব যদি মেইন টাইটেলে থাকে তাহলে আমার ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট। লিখবো ডেবিট পাশে 2025 এপ্রিলের 11। আচ্ছা এখন বিপরীতে কে আছে বলো তো? এখানে এখানে বিপরীতে আছে আমার দেনাদার হিসাব। তাহলে এখানে আমার হবে দেনাদার হিসাব হবে বিবরণের ঘরে। দেনাদার হিসাব। তাহলে এখানে ডেবিট কে হয়েছে? ব্যাংক। তাহলে টাকাটা বসে কি ব্যাংকের করে। কত টাকা? 5,000 টাকা। তো ব্যাংকের করে আমরা লিখলাম কত? 5,000 টাকা। এবার একটা মজার বিষয় দেখো, ঠিক আছে? আমরা কিন্তু কালকে এক গড়া পড়ানোর সময় একটা বিষয় বলছিলাম, এই যে এই বিষয়টা বলছিলাম। দেখো যে মানে জাবেদার মধ্যে, হ্যাঁ, জাবেদার মধ্যে যদি শুধুমাত্র ব্যাংক হিসাব আসে, খেয়াল করো শুধুমাত্র কি আসবে? জাবেদার মধ্যে যদি শুধুমাত্র ব্যাংক হিসাব আসে তাহলে আমরা যদি এক গড়া নগদান বই তৈরি করি, দেখো জাবেদার মধ্যে শুধুমাত্র কি আসছে? ব্যাংক হিসাব আসছে। এবং আমরা যদি এক গড়া নগদান বই তৈরি করি তাহলে ওই জাবেদাটা উভয় দিকে আসবে, মানে ডেবিট ক্রেডিট উভয় দিকে আসবে। ঠিক আছে। আর যদি আমরা দুই গড়া বা তিন গড়া নগদান বই তৈরি করি তখন কি শুধুমাত্র একদিকে আসবে। এবার তুমি খেয়াল করো তো একটা বিষয়, আমরা যে এটা করলাম এখানে ব্যাংক হিসাব আছে নাকি নাই বলতো? এখানে কিন্তু ব্যাংক হিসাব আছে। আচ্ছা তাহলে বলছিলাম শুধুমাত্র ব্যাংক হিসাব থাকলে, শুধুমাত্র ব্যাংক হিসাব থাকলে, হ্যাঁ এই দেখো শুধুমাত্র ব্যাংক হিসাব থাকলে দুই গড়া বা তিন গড়াতে একদিকে আসবে বলছিলাম। এবার বলো তো এই লেনদেনটা কই দিকে গেছে? শুধুমাত্র একদিকে গেছে না?
শুধু কি ডেবিট দিকে গেছে, অন্য কোনো দিকে কিন্তু এই লেনদেনটা যায় নাই। তার মানে হচ্ছে আমাদের এই সূত্রটা যে আমরা লিখছিলাম আমাদের লাস্ট ভিডিওতে, এটা ঠিকঠাকই ছিল যে শুধুমাত্র ব্যাংক হিসাব থাকলে কি 2 গড়া বা 3 গড়ার ক্ষেত্রে কি শুধুমাত্র একদিকে আসবে, কিন্তু 1 গড়াতে কি 2 দিকে আসবে, উভয় দিকে আসবে। কিভাবে আসবে আমরা দেখাই চলো। ধরো এই সেম লেনদেনটা কোনো পার্থক্য নাই, জাস্ট এখানে কি আমাদের ইয়াটা হচ্ছে 1 গড়া নগদান বই। আচ্ছা, এবার চলো আমরা আসলে এটা জাবেদা করি। জাবেদা তো আমরা করলাম ব্যাংক হিসাব ডেবিট আর আমার দেনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা, তো আমরা আসলে কি বলেছিলাম যে এই ধরনের জাবেদার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে 1 গড়া নগদান বই। এখন বলো এখানে 1 গড়া নগদান বইতে কি ব্যাংকের জন্য কোনো কলাম আছে? দেখো তো ব্যাংকের জন্য কি কোনো কলাম আছে? নাই। এখানে টাকা বলতে কি নগদ টাকা, নগদের কলাম, ব্যাংকের জন্য কোনো কলাম নাই। তো আমরা বলছিলাম যে 1 গড়া নগদান বইতে ব্যাংকের জন্য কোনো কলাম নেই, কিন্তু যদি ব্যাংকের লেনদেন চলে আসে, 1 গড়া নগদান বইতে যদি ব্যাংকের লেনদেন চলেই আসে, তখন কি করতে হবে বলতো? ওটাকে 2 দিকে পোস্টিং করতে হবে। 2 দিকে পোস্টিং করতে হবে উল্টা নামে। উল্টা নামে কিরকম? এখানে ব্যাংক হিসাব কি হয়েছে? ডেবিট। এটা পোস্টিং যাবে কি ক্রেডিট পাশে। চলো লিখি আমরা ক্রেডিট পাশে 2025 সালের জুনের 3। ওকে, এখন আমি আবারও বলতেছি যে 1 গড়া নগদান বইতে ব্যাংকের কোনো কলাম নেই, কিন্তু তারপরও যদি ব্যাংক হিসাবটা চলে আসে, সেক্ষেত্রে ওই লেনদেনটা 2 দিকেই পোস্টিং করতে হবে এবং বিপরীত নামে। যেমন ব্যাংক হিসাব এখানে কি হয়েছে? ডেবিট, লিখতে হবে কোন পাশে? ক্রেডিট পাশে। লেখো ব্যাংক হিসাব। আচ্ছা, কত টাকা বলো তো? 3000 টাকা। তারপর এখানে আসলে দেনাদার কি হয়েছে? ক্রেডিট, কিন্তু লিখতে হবে কোন পাশে? ডেবিট পাশে। 2025 জুনের 3, তাহলে লিখতে হবে দেনাদার হিসাব। আমরা কিন্তু এই বিষয়টাকে আমাদের লাস্ট ভিডিওতে আলোচনা করছি, আজকে আরেকটু স্পষ্ট করে দিলাম। ওকে, দেনাদার হিসাব কত বলতো? 3000 টাকা। এবার খেয়াল করো তো আমরা এখানে কি বলছিলাম, যে শুধু ব্যাংক হিসাব থাকলে 1 গড়া নগদান বইতে কি উভয় দিকে আসবে। তো দেখো তো এখানে শুধু ব্যাংক হিসাব আছে, 1 গড়া নগদান বইতে কি উভয় দিকে আসছে না? ডেবিট পাশেও আসছে, ক্রেডিট পাশেও কি আসছে। কিন্তু তোমার 2 গড়া বা 3 গড়া নগদান বই থেকে শুধু একদিকে আসবে। দেখো এই যে 2 গড়া নগদান বই, সেম জাবেদা, সেম লেনদেন, শুধু কি একদিকে আসবে। তো এই বিষয়টা কিন্তু একটু মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এই চারটা একটু মাথার মধ্যে কি ভালো করে গুছিয়ে রাখতে হবে। চলো আমরা নেক্সটে যাই। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। দেখো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়, আমরা যদি ব্যাংক যদি আমাদের পক্ষ হয়ে প্রাপ্য বিল আদায় করে দেই, তাহলে আমার ব্যাংক হিসাব বাড়বে। ব্যাংকে টাকা বাড়লে কি ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা, তাহলে প্রাপ্য বিলটা আদায় করার ফলে ওই প্রাপ্য বিলটা কি কমে যাবে না? তাহলে প্রাপ্য বিল সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট। তাহলে প্রাপ্য বিল হিসাব, বিল হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার সেম ভাবে তুমি একটু খেয়াল করো, এটা কি এখানে মূল টাইটেলে আছে কি? মূল টাইটেলে এখানে আছে ব্যাংক হিসাব। আচ্ছা, তো যদি বলছিলাম কি যে শুধুমাত্র ব্যাংক হিসাব থাকলে, শুধুমাত্র ব্যাংক হিসাব থাকলে 2 গড়া নগদান বিদ্যুৎ একদিকে যাবে, তো এখানে কোনো সমস্যা নাই, এটা নর্মাল নিয়মই করবা। যখন একদিকে যাবে তখন কি এটা নর্মাল নিয়মই করবা, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো যেহেতু একদিকে যাবে কোনো সমস্যা নেই, নর্মাল নিয়মে করো। যে ব্যাংক হিসাব হচ্ছে আমার মূল টাইটেল, তাহলে ব্যাংক হিসাব কি হয়েছে? ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, ঠিক আছে? তো ডেবিট হলে কি আমরা ডেবিট পাশে লিখবো 2025 জুলাইয়ের 14। আচ্ছা, তাহলে বিপরীত নাম লিখতে হবে না? বিপরীত নাম হচ্ছে কি আমার প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল হিসাব। ওকে, লিখো প্রাপ্য বিল হিসাব। আচ্ছা, তাহলে যেহেতু আমার আসলে ব্যাংক কি হয়েছে, আমার ব্যাংক ডেবিট হয়েছে, তাহলে ব্যাংকের কলমে হবে কত? 5000 টাকা, ঠিক আছে? তো একটা বিষয় মনে রাখবা, যদি একদিকে পোস্টিং হয় তাহলে তো নর্মাল নিয়ম যে তোমার ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, আমরা ডেবিট পাশে লিখবো, এটার বিপরীত নাম লিখে দিব, কোনো কনফিউশন নাই। তো 2 দিকে পোস্টিং হলে কি ওইটা একটু কনফিউজিং আছে, ঠিক আছে? এদিকে কি তোমার দুইটাই লিখতে হবে,
উল্টার দিকে, ঠিক আছে? যেমন আমরা কি করছিলাম এখানে দেখো তো, এই যে তোমার এখানে আমরা ব্যাংক হিসাব কি হয়েছিল, এখানে ডেবিট হয়েছিল না, তাহলে আমরা এখানে ব্যাংক হিসাব কি ক্রেডিট পাশে লিখছি, আর এখানে কি দেনাদার হিসাব ক্রেডিট হয়েছিল, আমরা কি ডেবিট পাশে লিখছি। তো দুই দিকে পোস্টিংয়ের ক্ষেত্রে কি দুই দিকে লিখতে হবে, উল্টা নামে উল্টা দিকে, ঠিক আছে? এতটুকু খেয়াল রাখলে শুধুমাত্র হয়ে যাবে, ঠিক আছে? আর এই চারটা একটু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই চারটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই চারটাকে একটু মাথার মধ্যে রাখতে হবে, ওকে? এবার চলো আমরা আসলে তোমার বাকি লেনদেনগুলো দেখি। পাওনাদারকে চেক প্রদান, খেয়াল করো, পাওনাদারকে চেক প্রদান। আচ্ছা, এখন তুমি যদি পাওনাদারকে চেক দাও তাহলে তোমার যাবেটা কি বলো তো? পাওনাদার কমে যাবে, তাহলে পাওনাদার হিসাব হবে ডেবিট। আচ্ছা, আর তুমি চেক দিলে তোমার ব্যাংকের টাকা কমে যাবে, তাহলে ব্যাংক হিসাব হবে আমার ক্রেডিট। আচ্ছা, এবার খেয়াল করো, শোনো, একদম ইজি বিষয়, হ্যাঁ। তোমার এখানে ব্যাংক হিসাব হচ্ছে কি আমার মূল টাইটেলে আছে না, মূল টাইটেলে কি আছে? মূল টাইটেলে আমার ব্যাংক হিসাব আছে। তাহলে ব্যাংক হিসাব যদি আমার মূল টাইটেলে থাকে, তাহলে ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট, আমি কোন পাশে লিখবো? অবশ্যই ক্রেডিট পাশে লিখবো। তাহলে 2025-এর মার্চের 14, আচ্ছা, লিখতে হবে কি বিপরীত নাম, তাহলে বিপরীত নামে কি আছে? পাওনাদার হিসাব, তাহলে লেখো পাওনাদার হিসাব। আচ্ছা, এখন ক্রেডিট হয়েছে কে? ব্যাংক। টাকার অঙ্কটা বসবে কি আমার ব্যাংকের পাশে? 5,000 টাকা। তো এই হচ্ছে আমাদের এই যাবে। আমি আবার একটু দেখে খেয়াল করো, এখানে তোমার শুধুমাত্র কি আছে? শুধুমাত্র এখানে আমার ব্যাংক হিসাব আছে, ঠিক না? তো শুধুমাত্র ব্যাংক হিসাব থাকলে 2 গড়া নগদান বইতে বা 3 গড়া নগদান বই থেকে শুধুমাত্র একদিকে আসবে। আর একদিকে আসলে তো কোনো টেনশনই নাই। খেয়াল করে এখানে তোমার শুধুমাত্র ব্যাংক হিসাব আছে, 2 গড়া নগদান বই থেকে শুধুমাত্র একদিকে আসবে, ঠিক আছে? যখন 2 দিকে আসবে তখন কি বিষয়টা একটু অন্যভাবে করতে হবে, ওকে? এবার দেখো আমরা সেম লেনদেনটা করব 1 গড়া নগদান বইতে। তাহলে খেয়াল করো তো, শুধুমাত্র ব্যাংক হিসাব আছে, 1 গড়া নগদান বইতে উভয় দিকে আসবে। তাহলে উভয় দিকে আসলে কি করতে হবে বলতো? উল্টা দিকে লিখতে হবে, উল্টা নামে, ওকে? এবার চলো আমরা এটা সলভ করি। এক্ষেত্রে আমার যাবে তো হচ্ছে কি পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, আচ্ছা, আর ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার দেখো তো এখানে যে আসলে ব্যাংক হিসাবটা আছে, এখানে কি আছে বলতো? ব্যাংক হিসাব আছে, কিন্তু এটা আসলে 1 গড়া নগদান বই। 1 গড়া নগদান বইতে কি আছে? ব্যাংক হিসাব আছে, কিন্তু এখানে কি আসলে ব্যাংকের জন্য কোনো আলাদা কলাম আছে? আলাদা কলাম নাই। তো তুমি একটু খেয়াল করো যে 1 গড়া নগদান বই শুধুমাত্র কে আছে? ব্যাংক হিসাব আছে। তাহলে 1 গড়া নগদান বইতে ব্যাংক হিসাব থাকলে উভয় দিকে আসবে। খেয়াল করো, 1 গড়া নগদান বইতে ব্যাংক হিসাব থাকলে কি উভয় দিকে আসবে। তাহলে চলো আমরা উভয় দিকে বিষয়টাকে নেই, কিভাবে নিতে পারি বলো তো? তো আমরা তারিখ দেই 2025, তোমার ফেব্রুয়ারি 3, এখানে তারিখ দাও 2025 ফেব্রুয়ারি 3। আচ্ছা, তো উভয় দিকে আসলে কিন্তু একদম মিজে। দেখো বলো তো, এখানে ব্যাংক হিসাবটা কি হয়েছে? এখানে ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়েছে, তাহলে আমরা কোন পাশে লিখবো? ডেবিট পাশে লিখবো। তাহলে ব্যাংক হিসাব ডেবিট পাশে লিখবো। কত টাকা? 3,000 টাকা। আচ্ছা, খুবই ইজি। দেখো বলতো এখানে পাওনাদার হিসাবটা কি হয়েছে? ডেবিট হয়েছে, তাহলে আমি কি করব? আমি ক্রেডিট পাশে লিখবো। তাহলে লিখো এখানে পাওনাদার হিসাব কত টাকা? 3,000 টাকা। তাহলে উভয় দিকে হলে কিন্তু আরো বেশি ইজি। জাস্ট কি তুমি পাওনাদার হইছে ডেবিট, লিখে ফেলবা ক্রেডিট পাশে, ব্যাংক হইছে ক্রেডিট, লিখে ফেলবা কি ডেবিট পাশে। এবার চলো ব্যাংক কর্তৃক পদেয় বিল পরিশোধ, চলো আমরা এটা একটু দেখি। ব্যাংক কর্তৃক পদেয় বিল পরিশোধ। আচ্ছা, ব্যাংক যদি পদেয় বিল পরিশোধ করে, এইটার যাবে হচ্ছে কি আমার পদেয় বিল কমে যাবে পরিশোধ করলে, দায় কমলে ডেবিট, পদেয় বিল হিসাব
ডেবিট। আর ব্যাংক যদি পরিশোধ করে তাহলে আমার যে ব্যাংকের টাকা ছিল ওটা কমে যাবে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এটাতে কোনো সমস্যা না, কারণ এখানে ব্যাংক হিসাব আছে এবং কি 2 গড়া নগদান বই। তাহলে ব্যাংক হিসাব, শুধুমাত্র ব্যাংক হিসাব যদি 2 গড়া নগদান বইতে থাকে তাহলে একদিকে পোস্টিং হবে। তাহলে একদিকে পোস্টিং হইলে তুমি ফার্স্টে চিন্তা করবা কি এখানে টাইটেল কে, ঠিক না? তাহলে এখানে তোমার টাইটেল হচ্ছে কি বলতো, ব্যাংক হিসাব। আচ্ছা, এখানে টাইটেলটা কি হয়েছে, ক্রেডিট। তাহলে টাইটেল যদি ক্রেডিট হয় আমি কোন পাশে লিখবো, অবশ্যই ক্রেডিট পাশে লিখবো, ঠিক না? তাহলে চলো আমরা ক্রেডিট পাশে লিখি, তোমার 2025 জুলাইয়ের 14। আচ্ছা, এবার তোমার বিবরণে করা হবে কি বিপরীত হিসাব। তাহলে বিপরীতে কে আছে, পদেয় হিসাব। লেখো পদেয় হিসাব, পদেয় বিল হিসাব। ওকে, পদেয় বিল হিসাব। আচ্ছা, এখানে ক্রেডিট হয়েছে কি ব্যাংক, তাহলে টাকাটা কি ব্যাংকের কলামে লিখতে হবে, যে ব্যাংকের কলাম 5,000 টাকা। দেখছো খুবই ইজি, হ্যাঁ একদম ইজি। জাস্ট তোমার যখন দুই দিকে পোস্টিং যাবে, জাস্ট কি তোমার মানে ডেবিট হইলে ক্রেডিট পাশে লিখবা, আর কি ক্রেডিট হইলে ডেবিট পাশে লিখবা, দুই দিকে পোস্টিং হইলে। আর একদিকে পোস্টিং হইলে দেখবা যে আসলে মূল টাইটেলে যে আছে সে কোন পাশে আছে। এখানে কি মূল টাইটেল আছে ব্যাংক, তাহলে ব্যাংক যেহেতু ক্রেডিট পাশে, লিখতে হবে কি ক্রেডিট দিকে, আর বিবরণে করে কি উল্টা নাম বা উল্টা হিসাবটা লিখতে হবে। খুবই সিম্পল এবং খুবই ইজি। ওকে, চেকের মাধ্যমে কমিশন পাওয়া গেল। দেখো চেকের মাধ্যমে কমিশন পাওয়া গেল, তো চেকের মাধ্যমে কমিশন পেলে যাবে দেখি বলো তো, আমার ব্যাংক বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর তুমি যে কমিশন পেয়েছো, হ্যাঁ এই প্রাপ্ত কমিশন, এটাকে একটা আয়, তাহলে আয় বাড়লে ক্রেডিট, তাহলে প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। আমরা কিন্তু আসলে এখানে জাবেদা নিয়ে খুব একটা বিস্তারিত বলতেছি না, কারণ এই সবগুলো জাবেদা কিন্তু আমরা করিয়েছি, আমাদের করানো হয়ে গেছে জাবেদা অধ্যায়। এখানে আমরা জাস্ট নগদান বইটা আমরা এখানে প্র্যাকটিস করতেছি। আমি ধরে নিচ্ছি তোমরা জাবেদা পারো, তারপরও আসলে যারা জাবেদাটা পারো না বা বুঝতে পারতেছো না, তারা আসলে আমার জাবেদা নিয়ে যে সিরিজ আছে বা প্লেলিস্ট আছে ওটাকে একটু ঘুরে দেখে আসতে পারো, তাহলে জাবেদা নিয়ে কি তখন তোমার আর কোনো রকমের কোনো কনফিউজড হবে না। ওকে, এখন হচ্ছে প্রাপ্ত কমিশন আয় বাড়লে কি ক্রেডিট। আচ্ছা বলো তো, এখানে আসলে আমার মূল টাইটেলে কে আছে, মূল টাইটেলে কে আছে ব্যাংক হিসাব আছে, তাহলে ব্যাংক হিসাব কি ডেবিট, তাহলে আমি লিখবো কোন পাশে, ডেবিট পাশে। টাইটেল যদি ডেবিট হয় ডেবিট পাশে, টাইটেল যদি কি ক্রেডিট হয় তাহলে কি ক্রেডিট পাশে। তাহলে 2025 এপ্রিলের 14। আচ্ছা, তাহলে বিপরীত হবে, তাহলে বলতো এখানে ব্যাংক হিসাব মূল টাইটেল, এর বিপরীতে কে আছে প্রাপ্ত কমিশন, তাহলে লিখো প্রাপ্ত কমিশন হিসাব। এখন বলতো এখানে ডেবিট হয়েছিল ব্যাংক, তাহলে আমি কি ব্যাংকের ঘরে লিখবো কত টাকা, 5,000 টাকা। খুবই ইজি একদম। মানে নগদান বই নিয়ে আসলে মানুষে কেন এত প্যারা খায় বা কেন তো আসলে কঠিন মনে করে আমি আসলে জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে নগদান বইটা যদি কেউ জাবেদা আর খতিয়ান পারে, তাহলে আসলে নগদান বইটা নতুন করে শিকার কোনো কিছু নাই, বরং জাবেদা খতিয়ানের একটা সম্মিলিত রূপ কিন্তু কি নগদান বই। জাবেদা খতিয়ান পারলে কিন্তু এই নগদান বইটা খুব ইজিলি এবং খুব কম সময়কে আসলে পারা যায়। দেখো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, হ্যাঁ, তো তুমি যদি আসলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলনটা করো, তাহলে এইটার যে জাবেদাটা হবে খেয়াল করো, তো উত্তোলন করলে কি উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। আচ্ছা, আর এখানে তুমি কি উত্তোলন করছো বলতো, কিছু বলা না, মানে কি নগদ টাকা উত্তোলন করছো, তাহলে নগদ চলে যাবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, এবার এখানে মূল টাইটেলে কি আছে বলতো, মূল টাইটেলে আছে আমার নগদান হিসাব। তাহলে মূল টাইটেল কি হয়েছে, মূল টাইটেল ক্রেডিট হয়েছে, তাহলে আমি কোন পাশে লিখবো, অবশ্যই ক্রেডিট পাশে লিখবো। তাহলে 2025 সাল আগস্টের 14। আচ্ছা, তাহলে এখানে নগদানের বিপরীতে আছে কি, বিবরণে করে কি হবে বিপরীত হিসাব হবে, তাহলে বিপরীত আছে উত্তোলন, তাহলে হবে উত্তোলন হিসাব। আচ্ছা, এখন এখানে ক্রেডিট হয়েছে কেন নগদ, তাহলে টাকাটা কোন কলামে বসবে, নগদের কলামে বসবে, কত টাকা 5,000 টাকা। তাহলে এই হচ্ছে আমার এই লেনদেনের পোস্টিং। এবার দেখো ব্যাংক সুদ মঞ্জুর। আচ্ছা, এবার
ব্যাংক যখন আসলে আমাদেরকে সুদ মঞ্জুর করে, হ্যাঁ, ব্যাংক যদি আমাকে সুদ মঞ্জুর করে এর মানে হচ্ছে ব্যাংক আমাকে সুদ দিচ্ছে। সুদ মঞ্জুর মানে কি? ব্যাংক আমাকে সুদ দিয়েছে। তাহলে ব্যাংক যদি আমাকে সুদ দেয়, এটা হচ্ছে আমার জন্য একটা আয়। কারণ ব্যাংকের নিয়ম হচ্ছে ব্যাংক তো তোমাকে বাসায় এসে সুদ দিয়ে যাবে না, বরং তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ওই সুদ কি, সুদের যেটা পরিমাণ থাকবে ওই সুদের টাকাটা কি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। তো যদি ব্যাংকের অ্যাকাউন্টে সুদের টাকা পাঠায় তাহলে আসলে ব্যাংক হিসাব বাড়বে, ব্যাংকের টাকা বাড়বে, তাহলে ব্যাংক হিসাব কি হবে? ডেবিট হবে। আচ্ছা, এখন তুমি কি পেয়েছো? তোমার ব্যাংকের টাকা বেড়েছে আর ব্যাংক সুদ মঞ্জুর, তোমার জন্য আয়। আয় বাড়লে কি? ক্রেডিট। তাহলে লাগবে কি যে প্রাপ্ত ব্যাংক সুদ হিসাব, প্রাপ্ত ব্যাংক সুদ হিসাব অথবা ব্যাংক সুদ আয় হিসাব। ঠিক আছে, ব্যাংক সুদ লিখতে পারে এভাবে যে ব্যাংক সুদ আয় হিসাব লিখলে হবে ব্যাংক সুদ আয় হিসাব। ওকে, আয় হিসাব ক্রেডিট। এবার এখানে একটা কথা বলো তো, মূল টাইটেলে কি আছে? মূল টাইটেলে আছে আমার ব্যাংক হিসাব। মূল টাইটেলে আছে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে। তাহলে কোন পাশে লিখবো? অবশ্যই অবশ্যই ডেবিট পাশে লিখবো। 2025 আগস্টের 16। আচ্ছা, তাহলে আগস্টের 16, তাহলে ব্যাংক হিসাবের বিপরীত আছে কে? ব্যাংক সুদ আয় হিসাব। তাহলে এটা হবে বিবরণে করে ব্যাংক সুদ আয় হিসাব। এখানে ব্যাংক বাড়ছে, তাহলে ব্যাংকের কলামে লিখতে হবে কত টাকা? 500 টাকা। তাহলে ব্যাংকের কলামে লিখো 500 টাকা। ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ, দেখো কি বলছে? ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ। ধার্যকৃত সুদ মানে কি আসলে? যে ধার্যকৃত সুদ, এখানে খেয়াল করো, এখানে ধার্যকৃত সুদ আসলে মানে কি? ধার্যকৃত সুদ মানে হচ্ছে তোমার থেকে সুদ কেটে নিয়েছে, মানে তুমি সুদ দিবা এক্ষেত্রে। ঠিক আছে, তোমার থেকে কে সুদ কেটে নিয়েছে। তাহলে ধার্যকৃত সুদ মানে হচ্ছে তুমি সুদ দিয়েছো। তাহলে তুমি যদি সুদ দাও, এটা কি তোমার জন্য একটা খরচ, একটা ব্যয়। আচ্ছা, তাহলে খরচ এবং ব্যয় হইলে লিখবো যে ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক চার্জ হিসাব। তাহলে ব্যয় বাড়লে কি? ব্যয় বাড়লে হচ্ছে আমার ডেবিট। কারণ ব্যাংক তো আসলে তোমার থেকে এসে ওই সুদটা নিবে না, কারণ তোমার যে ব্যাংকের টাকা আছে ওখান থেকে কি সুদটা অটোমেটিক্যালি কেটে নেবে, তো তোমার ব্যাংকের টাকা কমে যাবে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব হবে কি? ক্রেডিট। এখন বলো, এখানে আসলে মূল টাইটেলে কি আছে? মূল টাইটেলে আছে ব্যাংক হিসাব। যদি মূল টাইটেলে ব্যাংক হিসাবটা থাকে তাহলে আমি ব্যাংক হিসাবটা হয়েছে কি ক্রেডিট, আমি কোন পাশে লিখবো? ক্রেডিট পাশে লিখবো। 2025 আগস্টের 16। তাহলে বিপরীতে কি আছে? ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক চার্জ হিসাব। তাহলে কত টাকা বলতো? 600 টাকা। কোন ঘরে হবে? অবশ্যই ব্যাংকের ঘরে হবে, কারণ ক্রেডিট কি হয়েছে? ব্যাংক। তাহলে লেখো 600 টাকা। এবার চলো, পূর্বে অবলোপিত অনাদায়ী পাওনা আদায় হলো 500 টাকা। আচ্ছা, এবার বুঝতে হবে যে আসলে অনাদায়ী পাওনা আদায়, অনাদায়ী পাওনা জিনিসটা কি বলছিলাম? যে তুমি আসলে কারো কাছ থেকে টাকা পাও, বাট ধরো কি সে একটু বাটপার টাইপের লোক, বা ধরো যে সে দেউলিয়া হয়ে গেছে, তোমার টাকাটা দিতে পারতেছে না। তাহলে এই যে তোমার একটা ক্ষতি হইলো, যে তুমি কারোর কাছ থেকে টাকা পাইতে, কিন্তু কি ওই টাকাটা তুমি আর এখন পাচ্ছ না। হ্যাঁ, মানে তোমার টাকাটা মানে একজন মেরে দিল বা মাইর চলে গেল যেটাকে বলে। হ্যাঁ, তো এই যে তুমি টাকাটা তোমার ক্ষতি হলো, এটাকে বলে কুঋণ বা অনাদায়ী পাওনা, কুঋণ বা অনাদায়ী পাওনা। এখন ধরো তুমি ধরে নিছিলা ওই লোক টাকা দিবে না, তুমি কি ধরে নিছিলে কি ওই লোক টাকাটা দিবে না, কিন্তু পরবর্তীতে ওই লোক টাকাটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যদি ওই লোক তোমাকে টাকাটা দেয় তাহলে তোমার যাবে তবে কি নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আচ্ছা, তো তুমি কি পেয়েছো? তুমি পেয়েছো নগদ টাকা, কিন্তু তুমি কি দিয়েছো? কোনো কিছু দাও নাই। তাহলে প্রশ্ন হচ্ছে নগদ টাকা তুমি কিভাবে পেয়েছো? যে অনাদায়ী পাওনা আদায়ের মাধ্যমে পেয়েছো বা কুঋণ আদায়ের মাধ্যমে পেয়েছো। লিখতে হবে কুঋণ আদায় হিসাব, কুঋণ আদায় হিসাব, বা লিখতে পারো অনাদায়ী পাওনা আদায় হিসাব, সেক্ষেত্রে হবে কুঋণ আদায় হিসাব
ক্রেডিট, তোমার আয় হইল আয় হইলে কি ক্রেডিট। তাহলে এখন বলো এখানে আসলে মূল টাইটেলে কি আছে? মূল টাইটেল এখানে আছে কি নগদান হিসাব। আচ্ছা, তাহলে নগদান হিসাব এখানে কি হয়েছে? ডেবিট হয়েছে। আমরা লিখবো কোন পাশে? ডেবিট পাশে লিখবো। 2025 আগস্টের 14, 2025 আগস্টের 14। তাহলে বিপরীতে কি আছে বলতো? বিপরীতে আছে কুরিন হিসাব। তাহলে বিবরণ করে লিখো কুরিন আদায় হিসাব, কুরিন আদায় হিসাব। কত টাকা বলতো? 500 টাকা। তো যেহেতু আমার নগদ ডেবিট হয়েছে, আমি কি নগদের কলমে লিখবো এখানে 500 টাকা। এখন আমরা পড়ব কন্ঠা দাখিলা বা বিপরীত দাখিলা। এখানে যে কন্ঠা দাখিলা বা বিপরীত দাখিলা 2 গড়া এবং 3 গড়া নগদান বইয়ের ক্ষেত্রে এই বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এটা এতটাই ইম্পর্টেন্ট যে আমি তোমাকে এশিওর করতেছি তোমার বোর্ড পরীক্ষায় এই কন্ঠা দাখিলা বা বিপরীত দাখিলা 100 থেকে 100% অবশ্যই অবশ্যই আসবে। তাই ভিডিওর এই অংশটা, এই কন্ঠা দাখিলার জায়গাটা একটু গুরুত্ব দিয়ে একটু বোঝার চেষ্টা করো। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটু কনফিউশন আছে। তো চলো আমরা আসলে দেখি যে কন্ঠা দাখিলাটা আসলে কি। ধরো আমরা যখন একটা লেনদেনকে জাবেদা করি, তখন কি ওই জাবেদার মধ্যে দুইটা পক্ষ বা কমপক্ষে কি দুইটা হিসাব আসবে। তো যদি কোনো লেনদেনের ফলে আসলে নগদান হিসাব এবং ব্যাংক হিসাবটা প্রভাবিত হয়, মানে হচ্ছে কোনো লেনদেনের ফলে ওই যে দুইটা পক্ষ আসবে, ওই দুইটা পক্ষ বা হিসাব যদি নগদান হিসাব বা ব্যাংক হিসাব হয়, তাহলে ওই লেনদেনটাকে আমরা কি বলবো? কন্ট্রা এন্ট্রি বা কি বিপরীত দাখিলা। এবার দেখো এই যে নগদান হিসাব এবং ব্যাংক হিসাবটা আসলে পরিবর্তন হবে। ওই পরিবর্তনটা আসলে কি রকম হবে আমরা একটু দেখি। দেখো ওই পরিবর্তনটা দুই রকম হইতে পারে। একটা হচ্ছে যে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে এবং কি নগদ টাকা হ্রাস পাবে, এটা হইতে পারে একরকম পরিবর্তন। আরেকটা হইতে পারে যে ব্যাংকের টাকা হ্রাস পাবে এবং কি নগদ টাকা বৃদ্ধি পাবে। তো আমি যদি আসলে একটু সামারাইজ করি, তাহলে বিষয়টা হচ্ছে যে এখানে কন্টেন্ট এটা আসলে দুই রকম হইতে পারে। একটা হইতে পারে এরকম যে আমার ব্যাংকের যে টাকা, এই ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাবে, বাড়বে, কিন্তু ব্যাংকের টাকা বাড়লে কি নগদ টাকা কি হবে? নগদ টাকা কমবে। ঠিক আছে, উল্টা হবে, ব্যাংক বাড়লে কি নগদ কমবে। আরেকটা হইতে পারে এইরকম যে আমার ব্যাংক কমবে, আমার কি ব্যাংকের টাকা কমবে, কিন্তু আমার নগদ টাকা কি বলতো? আমার নগদ টাকা বাড়বে। তো এই হচ্ছে আসলে আমার এই দুই রকমের আসলে কন্টেন্টই আমার হইতে পারে। আরেকটা বিষয় হচ্ছে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। তুমি আসলে 2 গড়া নগদান বইয়ের ক্ষেত্রে এই এন্ট্রিটা আমরা যেভাবে পোস্টিং করব, 3 গড়া নগদান বইতে কি একইভাবে পোস্টিং করব। ঠিক আছে, দেখো এখানে কি বলছি আমি, যে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা, হ্যাঁ, কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলার প্রভাবটা 2 গড়া বা 3 গড়া বইতে কি একই রকম হবে, কোনো পরিবর্তন এক্ষেত্রে কি বলতো নাই। সুতরাং আমরা যদি 2 গড়ার জন্য কন্ট্রা এন্ট্রিটা শিখি, 3 গড়াতে কি এটা সেম রকম হবে, কোনো পরিবর্তন হবে না। তো আসলে চলো আমরা যে বললাম যে ব্যাংকের টাকা বাড়বে, নগদ টাকা হ্রাস পাবে, আমরা একটু দেখে আসি যে কোন লেনদেনগুলো থেকে আমরা বুঝতে পারবো যে ব্যাংকের টাকা বাড়তেছে আর কি নগদ টাকা কমে যাচ্ছে। খেয়াল করো, আমি যদি বলি ব্যাংক হিসাব খোলা হবে বা ব্যাংকে টাকা জমা দেওয়া হবে, আমি যদি ব্যাংকে টাকা জমা দিই বা ব্যাংক হিসাব খুলি, এর ফলে কি বলতো? ব্যাংকে যদি আমি টাকা জমা দিই, তাহলে আমার ব্যাংকের টাকা বাড়বে না? তাহলে ব্যাংকের টাকা বলে কি ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংকে যে আমি টাকাটা জমা দিব, আমার নগদ টাকা থেকে জমা দিব, তাহলে আমার নগদ কমে যাবে, তাহলে নগদ কমলে কি নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে কি আমার, তাহলে বলে এখানে আসলে কি হয়েছে? এখানে আমার ব্যাংক ডেবিট হয়েছে, মানে কি আমার ব্যাংক হিসাব বৃদ্ধি পেয়েছে, এজন্য কি হয়েছে? ডেবিট হয়েছে। আর এখানে আমার নগদ টাকা কি হ্রাস পাবে, এই জন্য দেখো নগদান হিসাব কি বলতো ক্রেডিট। তাহলে নগদান হিসাব কখন ক্রেডিট হয়? নগদ টাকা হ্রাস পাইলে। এবার তুমি মিলাও তো, যেখানে ব্যাংক বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটাকে আমরা বলতে পারি যে কন্ট্রা এন্ট্রি অথবা কি বলতো বিপরীত দাখিলা। এবার এটা দেখো সেম বিষয়, ব্যাংক জমাতিরিক্তের আংশিক বা সম্পূর্ণ অংশ আসলে কি
পরিশোধ করা হলে। আচ্ছা, ব্যাংক জমাতিরিক্ত মানে কি? তুমি ব্যাংক থেকে অতিরিক্ত টাকা উত্তোলন করেছো, তাহলে ওই অতিরিক্ত টাকাটা তুমি কিভাবে পরিশোধ করবা? ওই অতিরিক্ত টাকাটা পরিশোধ করার উপায় হচ্ছে তুমি ব্যাংকে টাকা জমা দিবা। তার মানে এই যে লেনদেনটা যে আসলে ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলো, এই লেনদেনটার মূল ভাষ্য কি? মূল বক্তব্য হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। এটার আসলে মূল ভাষ্যই কিন্তু হচ্ছে কি তোমার এই যে ব্যাংক জমাতিরিক্তের আংশিক বা সম্পূর্ণ অংশ পরিশোধ করা হলো। কারণ ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করার জন্য তোমাকে কি করতে হবে বলো তো? ব্যাংকে টাকা জমা দিতে হবে, ঠিক আছে? তার মানে ঘুরে ফিরে কিন্তু মূল কথাটা কি সেমই আসতেছে, ঠিক না? আচ্ছা, এবার খেয়াল করো, নেক্সটে যাই। হিসাবকাল শেষে নগদ উদ্বৃত্তের আংশিক বা সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দিলে, দেখো কি বলছে বলো তো? ব্যাংকে জমা দিলে। তো ঘুরে ফিরে কিন্তু তিনটা লেনদেন কি একই রকম, মূল বক্তব্য কি একই রকম। এর ফলে কি আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে এবং কি বলতো আমার নগদ টাকা এর ফলে হ্রাস পাবে। তো এই সবগুলো হচ্ছে কি আমার সবগুলো হচ্ছে কি আমার কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। এবার চলো আমরা দেখি যে এই ধরনের যদি আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পায় আর নগদ টাকা হ্রাস পায়, তাহলে এই ধরনের লেনদেনগুলো আমরা আসলে 2 গড়া নগদান বইতে কিভাবে পোস্টিং করব। হ্যাঁ, এক্ষেত্রে তো 2 গড়া বা 3 গড়া সেম, পোস্টিংটা সেম হবে। তো চলো আমরা শিখি। এখানে কি বলছে আগে দেখি আমরা। বলছে নগদ 20,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাংকে জমা দিলে জাবেদা কি? জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার মজার বিষয়, আমাদের ওই আগের সূত্রে চলে যাও। আগের সূত্রে খেয়াল করো, এখানে তোমার মূল টাইটেল কয়টা? এখানে কিন্তু মূল টাইটেল 2টা। দেখো, ব্যাংক হিসাবও আছে, আবার কি আমার নগদান হিসাবও আছে। তার আমরা বলছিলাম যদি কোনো জাবেদার মধ্যে, খেয়াল করো, যদি কোনো জাবেদার মধ্যে ব্যাংক এবং নগদান হিসাব 2টাই থাকে, যদি কোনো জাবেদার মধ্যে ব্যাংক ও নগদান হিসাব 2টাই থাকে, ঠিক আছে? এবং কীরকম হবে জাবেদাটা? মানে ব্যাংক আর নগদান হিসাব থাকলেই তো আসলে হবে না, কীরকম হইতে হবে, মানে বিষয়টা সম্পর্কটা এরকম হবে যে একটা বাড়বে আর একটা কমবে, একটা বাড়বে একটা কি বলতো কমবে, ঠিক আছে? দেখো, ব্যাংক ও নগদান হিসাব থাকলে মানে শুধুমাত্র কেবল, হ্যাঁ দেখো এখানে কেবল কথাটা লিখে দাও যে কেবল, হ্যাঁ যদি শুধুমাত্র ব্যাংক এবং কি তোমার নগদান হিসাবে আছে ওই জাবেদার মধ্যে, সেক্ষেত্রে আসলে ঘটনাটা ঘটবে কি, 1 গড়া নগদান বইতে কি একদিকে আসবে, 1 গড়া নগদান বইতে একদিকে আসবে, কিন্তু 2 গড়া বা 3 গড়া নগদান বইতে কি বলতো উভয় দিকে আসবে। তাহলে আমরা কি করতেছি? আমরা করতেছি 2 গড়া নগদান বই। তাহলে এই যে লেনদেনটা শুধুমাত্র ব্যাংক এবং নগদান হিসাব থাকলে এই লেনদেনের ফলে কি আমার উভয় দিকে আসবে। আচ্ছা, তাহলে উভয় দিকে যদি আসে তাহলে এক্ষেত্রে নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল ডেবিটটা ক্রেডিট পাশে, ক্রেডিট কি ডেবিট পাশে। তাহলে লিখো 2025 সালের তোমার আগস্টের 16, তাহলে 2025 আগস্টের 16। ওকে, আমি কিন্তু আবার বলতেছি, একটু খেয়াল করো তোমরা, যে এখানে তোমার শুধুমাত্র ব্যাংক ও নগদান হিসাব থাকলে, তাহলে বলতো এখানে কি আছে? শুধুমাত্র ব্যাংক এবং নগদান হিসাব আছে। আমরা করতেছি 2 গড়া, তাহলে ব্যাংক ও নগদান হিসাব থাকলে 2 গড়া করলে উভয় দিকে আসবে, ঠিক আছে? তাহলে উভয় দিকে আসার ক্ষেত্রে নিয়ম হচ্ছে এখানে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কি ডেবিট, তাহলে আসবে কোন পাশে? ক্রেডিট পাশে। তাহলে 2025 আগস্টের 16, তাহলে লেখো ব্যাংক হিসাব। আচ্ছা, তাহলে ব্যাংক হিসাব কি বলতো ডেবিট, কত টাকা? 20,000 টাকা। তাহলে এখানে হবে তোমার 20,000 টাকা। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবা, তুমি যদি এখানে ব্যাংক হিসাব লিখো তাহলে টাকাটা বসবে নগদের করে, টাকাটা বসবে কি নগদের করে। আবার এখানে দেখো নগদান হিসাব কি হয়েছে? ক্রেডিট হয়েছে, তাহলে এই নগদান হিসাব ক্রেডিট হলে বসবে কোন পাশে? ডেবিট পাশে। লিখো নগদান হিসাব। আচ্ছা, তুমি যদি এখানে নগদান হিসাব লিখো তাহলে এই যে 20,000 টাকা লিখবে ব্যাংকের করে 20,000। আমি আবার একটু তোমাদেরকে সামারাইজ করে দিচ্ছি, খেয়াল করো।
এখানে আমার ব্যাংক এবং নগদ দুইটা হিসাবে আছে। তো যদি আমার দুই গড়া নগদান বইতে দুইটা হিসাব থাকে, ব্যাংক এবং নগদ দুইটা হিসাবে কেবল থাকে, তাহলে কি ওই জাবেদার পোস্টিংটা দুই দিকে যাবে। আচ্ছা, দুই দিকে পোস্টিং যাওয়ার ক্ষেত্রে প্রথম নিয়ম হচ্ছে কি, ব্যাংক হিসাব আছে ডেবিট, তাহলে ডেবিটটা যাবে কোন পাশে, ক্রেডিট পাশে। তো দেখো আমি ক্রেডিট পাশে লিখছি কি, ব্যাংক হিসাব। আচ্ছা, আর এখানে নগদান হিসাবটা কি হয়েছে, ক্রেডিট হয়েছে, তাহলে ক্রেডিট হলে এটা যাবে কোন পাশে, ডেবিট পাশে যাবে, তাহলে হয়েছে নগদান হিসাব। তুমি যখন নগদান হিসাব লিখবা তখন টাকার অঙ্কটা বসবে কি, ব্যাংকের করে। এই যে ব্যাংকের করে কি টাকার অঙ্কটা আমার এখানে বসে গেছে কিন্তু। আর তুমি যখন এখানে ব্যাংক হিসাব লিখবা তখন কি টাকার অঙ্কটা বসবে কি, নগদের গড়ে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি খেয়াল করো আমাদের এটা কিন্তু সেম। দেখো ব্যাংকে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। আচ্ছা, তাহলে নগদ টাকা ব্যাংকে জমা দিলে আমাদের জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর হচ্ছে আমার নগদান হিসাব কি বলতো, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার খেয়াল করো এখানে তোমার এক গড়া নগদান বইতে কি ব্যাংক নগদ দুইটাই আছে। দেখো তো একটু, ব্যাংক ও নগদ দুইটাই থাকবে, তাহলে এক গড়াতে কি শুধুমাত্র একদিকে আসবে। ব্যাংক ও নগদ যদি দুইটাই থাকে শুধু, তাহলে কি এক গড়াতে একদিকে আসবে। তাহলে তোমাকে আগে এখানে একদিকে আসার ক্ষেত্রে কি, যখন একদিকে আসে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তোমার এখানে মূল টাইটেল কোনটা। তাহলে এক গড়াতে শুধুমাত্র একটা গড় থাকে, নগদের গড়। তাহলে এখানে মূল টাইটেলকে, মূল টাইটেল হচ্ছে নগদান হিসাব। তাহলে নগদান হিসাব কি হয়েছে, ক্রেডিট হয়েছে, তাহলে কোন পাশে লিখবো, ক্রেডিট পাশে লিখবো। চলো লিখি 2025 সালের জুলাইয়ের 6। আচ্ছা, তাহলে বিপরীত নাম কি বলতো, ব্যাংক হিসাব, তাহলে লিখো ব্যাংক হিসাব। আচ্ছা, তাহলে টাকা বসবে কত বলতো, 5,000 টাকা। দেখো আমি আবারও তোমাদেরকে একটু রিভিউ করে দিচ্ছি বিষয়টা। যদি তোমার ব্যাংক এবং নগদ জাবেদা করলে কি আসছে, ব্যাংক এবং নগদ আসছে। যদি ব্যাংক এবং নগদ থাকে জাবেদার মধ্যে, তাহলে এক গড়ে, এটা কি বলতো, এক গড়ে নগদান বইতে কি টাকাটা শুধুমাত্র একদিকে আসবে। তাহলে একদিকে আসে, যখন তোমার একদিকে টাকা আসবে, খেয়াল করে দেখো তোমার এক গড়া নগদান বইতে ব্যাংক এবং নগদ দুইটাই থাকলে কি টাকাটা একদিকে আসবে। তো যখন টাকাটা আসলে একদিকে আসবে তখন তোমার প্রথম কাজ হচ্ছে এখানে টাইটেলটা কি, আসলে দেখো এই ইয়াতে টাইটেল হচ্ছে আমার নগদান হিসাব। কেন বলো তো, কারণ এখানে শুধুমাত্র একটা টাকার গড় আছে আর এটা কি নগদের টাকা। তাহলে টাইটেল যদি নগদান হিসাব হই, এটা কি হয়েছে, ক্রেডিট হয়েছে। তাহলে টাইটেল যে পাশে যাবে আমি কি ওই পাশে যাব। যেহেতু নগদান হিসাব ক্রেডিট, আমি কি ক্রেডিট পাশে যাব, যার উপর আমি লিখবো। লিখার সময় বিবরণ করা হবে বিপরীত হিসাব। তাহলে নগদের বিপরীত আছে কি, ব্যাংক হিসাব। তাহলে বিবরণ করে কি লিখবো, ব্যাংক হিসাব 5,000 টাকা। ওকে, কিন্তু যদি তোমার দুই গড়া নগদান হয়, দেখো ব্যাংক এবং নগদ দুইটাই আছে কিসে বলো তো, দুই গড়া নগদান বইতে। দেখো ব্যাংক এবং নগদ দুইটাই যদি থাকে দুই গড়া নগদান বইতে, তখন কি, তখন পোস্টিং যাবে উভয় পাশে, ডেবিট ক্রেডিট উভয় পাশে যাবে। তাহলে উভয় পাশে পোস্টিং যাওয়ার ক্ষেত্রে একদম ইজি। দেখো ব্যাংক হিসাব কি আছে, ডেবিট আছে, তো ডেবিট থাকলে তুমি ব্যাংক হিসাব লিখবে কি, ক্রেডিট পাশে। আবার নগদান হিসাব কি আছে, ক্রেডিট আছে, তুমি লিখবে কি বলতো, ডেবিট পাশে। আচ্ছা, আর নগদান হিসাব লিখলে টাকার অঙ্কটা বসবে কি, ব্যাংকের কলামে। আর ব্যাংক হিসাব লিখলে টাকার অঙ্কটা বসবে কি, নগদের কলামে। একদম ইজি, খুবই ইজি। দেখো আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, যে ব্যাংকের টাকা বৃদ্ধি পায় আর কি নগদের টাকা হ্রাস পায়। এখন আমরা দেখব যে ব্যাংকের টাকা হ্রাস পায় আর কি নগদের টাকাটা বৃদ্ধি পায়, ওইটা কিরকম হইতে পারে। খেয়াল করো, ব্যাংক হতে অফিসের প্রয়োজনে উত্তোলন। তাহলে ব্যাংক থেকে তুমি যদি অফিসের প্রয়োজনে উত্তোলন করো, তার মানে এটা যাবে কি নগদান হিসাব ডেবিট। কারণ তুমি কি ব্যাংকের থেকে টাকা তুলে কি অফিসের মধ্যে আনছো, তাহলে ব্যবসার নগদ টাকা বাড়ছে, তাহলে নগদান হিসাব ডেবিট। আর ব্যাংক হিসাব কি, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার দেখো তুমি যদি বলো যে অফিসের প্রয়োজনে চেক কাটা হলো, তো চেক কাটা মানে কি, ওই ব্যাংক থেকে গিয়ে টাকাটা উত্তোলন করে আনা অফিসের প্রয়োজনে, তো ঘুরে ফিরে সেম যাবে দা। বা ধরো যে হিসাবকাল শেষে
ব্যাংক উদ্বৃত্তের আংশিক বা সম্পূর্ণ অংশ উত্তোলন করা, ওই সেম কাহিনী, মানে কি ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। তো ঘুরে ফিরে দেখো, ঘুরে ফিরে কিন্তু সবগুলো লেনদেনের জাবেদা এইটাই ঘুরে ফিরে যে তোমার নগদান হিসাব ডেবিট আর কি ব্যাংক হিসাব ক্রেডিট। এবার তুমি একটু খেয়াল করো এই জাবেদার মধ্যে তোমার আবার কি কি আছে। এই জাবেদার মধ্যে আমরা একই সেম এট দ্য সেম টাইম আমার কি বলতো নগদান হিসাব আছে। আবার এই জাবেদার মধ্যে দেখো এট দ্য সেম টাইম আমার কিন্তু আসলে তোমার ব্যাংক হিসাবও আছে। এবার তুমি দেখো নগদান হিসাব আছে, আবার কি বলতো ব্যাংক হিসাবও আছে। এবার আমরা এখানে যাই, চলো আমরা একটা এক্সাম্পল করি। 16ই আগস্ট তারিখে ব্যাংক থেকে দেখো, ব্যাংক থেকে 30,000 টাকা, হ্যাঁ ব্যাংক থেকে 30,000 টাকা উত্তোলন করা হলো। তাহলে এক্ষেত্রে আমার যাবে তো হচ্ছে সেম নগদান হিসাব ডেবিট আর হচ্ছে আমার ব্যাংক হিসাব ক্রেডিট। এবার খেয়াল করো তো এখানে তোমার দুইটাই আছে, নগদও আছে আবার কি বলতো ব্যাংকও আছে। তার মানে এটা হচ্ছে আমার কন্টেন্ট, কি বলতো কন্টেন্ট। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলি, ওটা হচ্ছে তুমি যখন দেখো তোমার দুই দিকে পোস্টিং হয়েছে কন্টেন্টই, আচ্ছা কন্টেন্টই কিন্তু আসলে এক গড়া বইতে হবে না, অবশ্যই দুই গড়া বইতে হবে। তাহলে এই যে কন্টেন্টই লিখলা, কন্টেন্টই লেখার সময় তোমার এই যে খতিয়ান পৃষ্ঠা করে লিখতে হবে সি। দেখো কন্টেন্টটি লেখার সময় কি খতিয়ান পৃষ্ঠা করে লিখতে হবে কি সি লিখতে হবে, সি এটার পাশে লিখতে হবে কি বলতো সি। তুমি যখন কন্টেন্টটি লিখবা তাহলে খতিয়ান পৃষ্ঠার গড়ে ওই লেনদেনে বরাবর কি লিখতে হবে বলতো একটা সি লিখে দিতে হবে, ক্লিয়ার? এই যে সি লিখে দিবা, এখানে কি এভাবে সি লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা তারপরে চলো আমরা এখানে ছিলাম নাকি, আচ্ছা তো এখানে দেখো তোমার নগদও আছে আবার কি বলতো ব্যাংকও আছে। আচ্ছা তাহলে তোমার দুই গড়া নগদান বই, দেখো দুই গড়া নগদান বই, তাহলে দুই গড়া নগদান বইতে যদি তোমার নগদও থাকে ব্যাংকও থাকে, দেখো দুই গড়া নগদান বইতে নগদ আছে আবার কি বলতো ব্যাংক আছে, শুধু নগদ এবং ব্যাংক, হ্যাঁ শুধু নগদ এবং ব্যাংক আছে। কেবল এখানে শুধু কথাটা বা কেবল কথাটা উল্লেখ করে দেবে, ঠিক আছে, যে কেবল কেবল ব্যাংক ও নগদান হিসাব থাকলে দুই গড়া নগদান বইতে উভয় দিকে আসবে, ঠিক আছে সূত্র উভয় দিকে আসবে। এবার তার মানে এই লেনদেনটা উভয় দিকে আসবে, তাহলে উভয় দিকে আসলে সর্বপ্রথম আমাদের যে কাজ তারিখটা উভয় দিকে লিখে ফেলি আমরা, হ্যাঁ 2025 আগস্টের 16, এখানে লিখো 2025 আগস্টের 16। আচ্ছা এবার তুমি খেয়াল করো তারিখ লেখার পরে তোমার সর্বপ্রথম যে কাজ ওটা হচ্ছে নগদান হিসাবটা কি হয়েছে, দুই পাশে যদি আসে তাহলে কি যেটা ডেবিট ওটা যাবে কি ক্রেডিট পাশে। তাহলে এখানে হয়েছে কি নগদান হিসাব হচ্ছে ডেবিট হবে কি এখানে ক্রেডিট পাশে হবে নগদান হিসাব, নগদান হিসাব। আচ্ছা আর ব্যাংক কি হয়েছে ক্রেডিট, তাহলে ব্যাংক আসবে কি ডেবিট পাশে ব্যাংক হিসাব। আচ্ছা এবার এই যে তুমি যে লিখছো ব্যাংক হিসাব, যদি এখানে ব্যাংক হিসাব লিখো তাহলে টাকার অঙ্কটা হবে নগদের করে, আর তুমি যদি নগদান হিসাব লিখো তাহলে কি টাকার অঙ্কটা হবে ব্যাংকের ঘরে, ঠিক আছে? খুবই খুবই ইজি কিন্তু, ঠিক আছে? এই টেকনিকে তুমি খুব ইজিলি কি এই কন্টেন্টগুলো বুঝে যাবে। তাহলে এই যে দুই গড়া নগদান বই তুমি কন্টেন্টটি লিখলা, তো এখানে লিখতে হবে সি, এখানে লিখতে হবে কি সি। তো অনেকে কি সি এর বদলে তুমি চাইলে কি ক লিখতে পারো, ক লিখলেও কিন্তু হবে। সি এর বদলে কি চাইলে তুমি ক লিখতে পারো, ক মানেও কনটা আর সি দিয়ে কি কনটা হয় আর কি, ঠিক আছে? চাইলে তুমি ক লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার চলো আমরা সেম এই লেনদেনটা দেখব, কিন্তু দেখব এক গড়া নগদান বইতে, কি বলতো এক গড়া নগদান বই। তাহলে আমি যদি জাবেদা করি তো সেম হবে নগদান হিসাব ডেবিট আর হচ্ছে আমার ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা এবার এক গড়া নগদান বইতে তো আসলে ব্যাংকের জন্য দেখো এক গড়া নগদান যে বই আছে এখানে তো ব্যাংকের জন্য কোনো আলাদা কলাম নাই, আছে কোনো আলাদা কলাম ব্যাংকের জন্য নাই। তার মানে এবার তুমি আমাকে বলো যে এক গড়া নগদান বইতে নগদ এবং ব্যাংক দুইটাই আসছে, দেখো এক গড়া নগদান বইতে দেখো নগদ এবং ব্যাংক দুইটাই আসছে কোথায় এক গড়া নগদান বইতে, তাহলে কি শুধুমাত্র টাকার অঙ্কটা একদিকে আসবে, বুঝতে পারছো? শুধুমাত্র কি একদিকে আসবে।
তো তুমি নেক্সট প্রশ্ন করো, তো একদিকে আসলে নিয়ম কি? একদিকে আসলে নিয়ম হচ্ছে মূল টাইটেলকে ওটাকে কি করতে হবে, আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে যেহেতু শুধুমাত্র নগদের জন্য গড় আছে, তাহলে মূল টাইটেল কে? নগদান হিসাব। তাহলে মূল টাইটেল যেহেতু ডেবিট হয়েছে, আমি লিখবো কোন পাশে? অবশ্যই ডেবিট পাশে লিখবো। 2025 জুনের 6। আচ্ছা, তো ডেবিট পাশে লিখবো। আচ্ছা, এবার এর বিপরীতে কে আছে? ব্যাংক হিসাব। তাহলে বিবরণ করে কি লিখবো? ব্যাংক হিসাব। আচ্ছা, এখন ব্যাংক হিসাব লিখবো কত টাকা? 2000 টাকা। ঠিক আছে, তো যেটা তোমার যেহেতু শুধু একদিকে যাবে, তার মানে আমরা ওই দিকে লেখার দরকার নেই। এই চারটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আসলে যারা এই কন্টাইনটিটা বা এই ধরনের সমস্যাগুলো একটু মোকাবেলা করতে চাও, হ্যাঁ, এই চারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই আমি তাই ওদেরকে বলবো যে এই চারটা একটু মাথার মধ্যে একদম সেট করে নাও, যাতে চারটা সবসময় মনে থাকে। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা আসলে যে বিষয়টা পড়বো ওটা হচ্ছে আমাদের 3 গড়া নগদান বই। ঠিক আছে, যারা আসলে 2 গড়া নগদান বইটা আসলে পারো, তাদের জন্য 3 গড়া নগদান বইটা খুবই খুবই একদম সহজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো 3 গড়া নগদান বইতে আসলে কি থাকে একটু খেয়াল করো তো। 2 গড়াতে কি ছিল? 2 গড়াতে ছিল নগদ আর ব্যাংক। খেয়াল করো, এক গড়াতে থাকে কি? শুধুমাত্র নগদ। শুধুমাত্র কি বলতো? নগদ থাকে এক গড়ায়। আর 2 গড়ে কি থাকে? 2 গড়ে থাকে নগদ এবং ব্যাংক। আচ্ছা, আর 3 গড়ে কি থাকে? 3 গড়ে থাকে নগদ, ব্যাংক এবং আরেকটা যুক্ত হবে, এর নাম কি বলতো? বাট্টা। সেটা ক্লিয়ার? তাহলে এক গড়ে থাকে কি? শুধুমাত্র আমার নগদ। ঠিক আছে, 2 গড়ে থাকবে কি? শুধুমাত্র ব্যাংক এবং নগদ, দুইটা থাকবে। আর 3 গড়ে নগদ, ব্যাংক, বাট্টা তিনটাই থাকবে। এবং 3 গড়ের ক্ষেত্রে কি আমার মোট কলাম হবে কয়টা? 3 গড়ের ক্ষেত্রে মোট কলাম হবে আমার 14টা। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখতে হবে যে এক গড়ার ক্ষেত্রে কলাম হবে আমার 10টি, 2 গড়ার ক্ষেত্রে কলাম হবে আমার 12টি, এবং 3 গড়ার ক্ষেত্রে কি আমার কলাম হবে 14টি। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা এমসিকিউতে প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে কিন্তু এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই থাকে। ওকে, এবার চলো আমরা একটু 3 গড়া নগদান বইয়ের যে এন্ট্রিগুলো আছে এগুলো আমরা একটু দেখে আসি। হ্যাঁ, দেখো 3 গড়া নগদান বইতে তোমার জাস্ট এই যে প্রদত্ত বারটা, বাম পাশে হবে কি? বাম পাশে হবে প্রদত্ত বারটা, আর ডান পাশে হবে কি? প্রাপ্ত বারটা। জাস্ট এই কলামটাকে নতুন অ্যাড করে দিতে হবে, বাকি সব কিছু একদম হুবহু সেম। তাহলে চলো আমরা শিখি 3 গড়া নগদান বই। তো সর্বপ্রথম আমাকে আসলে এই লেনদেনটা পড়তে হবে যে নিলয়ের নিকট থেকে 2000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 1900 টাকা পাওয়া গেল। আচ্ছা, তো একটা সময় রাখবা, টাকা পাইলে কি নগদান বইয়ের ডেবিট পাশে, আর টাকা গেলে কি নগদান বইয়ের ক্রেডিট পাশে। আমরা আসলে এখন থেকে একটু জাবেদা না করে শিখবো। ঠিক আছে, তাহলে টাকা পাইলে কি নগদান বইয়ের ডেবিট পাশে, আর টাকা গেলে কি বা টাকা যদি আমি কাউকে দেই তাহলে কি নগদান বইয়ের ক্রেডিট পাশে। তাহলে এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে টাকা পাওয়া গেল, তাহলে কোন পাশে হবে? ডেবিট পাশে হবে। তাহলে লিখি আমরা 2025 মার্চের 13। আচ্ছা, তাহলে নিলয়ের নিকট থেকে 2000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 1900 টাকা পাওয়া গেল। তাহলে 1900 টাকা আমি পাইলে আমার নগদের কলমে বসবে কত? 1900 টাকা। যেহেতু টাকা পেয়েছি ডেবিট দিকে, এখন কত টাকা পেয়েছি বলো তো? 1900 টাকা পেয়েছি। তাহলে আমার নগদের কলমে বসবে কত? বসবে 1900 টাকা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 2000 টাকা থেকে আমি যদি 1900 টাকা পাই এবং কি বলছে পূর্ণ নিষ্পত্তিতে পাই, তার মানে বাকি 100 টাকা হচ্ছে বাট্টা। বাকি 100 টাকা কি? নগদ বাট্টা। তাহলে বাট্টার ঘরে বসবে 100 টাকা। আচ্ছা, এখন বিবরণী ঘরে হবে কি? বিপরীত নাম। তাহলে বলো তো আমি নগদ টাকা পাই আমরা কার কাছ থেকে? মনে রাখবা, নগদ টাকা আমরা পাই দেনাদারের নিকট থেকে, বা আমরা চেক পাই কি? দেনাদারের নিকট থেকে। আর নগদ টাকা বা চেক আমরা দেই কাকে? সাধারণত পাওনাদারকে কি আমরা দেই। এবার খেয়াল করে এখানে হবে কি? বিপরীত হিসাবে হবে দেনাদার। আর এখানে ব্যাংকের নাম লিখে দিবা নিলয়।
দেনাদার নিল হিসাব, ঠিক আছে। জাবেদ অধ্যায় কিন্তু আমরা আসলে এই বিষয়গুলো একদম বিস্তারিত দেখিয়েছি, ঠিক আছে। তো দেনাদার নিল হিসাব, বাট্টার গড়ে 100 আর নগদ টাকা পাইছে কত 1900 টাকা, একদম ইজি। চলো নেক্সটে যাই, দেখো এটা পড়ি আমরা কি বলছে, যে অনিককে 2500 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 2400 টাকা কি বলছে দেওয়া হলো। আমি যদি টাকা দেই তাহলে কোন পাশে যাবে, ক্রেডিট পাশে যাবে। তাহলে লিখো 2025 মার্চের 14। আচ্ছা, তাহলে আমরা টাকা দেই কাকে বলতো, টাকা আমরা দেই হচ্ছে পাওনাদারকে, তাহলে এখানে হবে পাওনাদার হিসাব, পাওনাদার, এখানে নাম লিখে দেবে কি অনিক। আচ্ছা, তাহলে টাকা দিয়েছি কত বলতো 2400 টাকা, তাহলে নগদের ঘরে বসবে কত 2400 টাকা। যদি আমি চেক দিতাম, খেয়াল করো, যদি আমি চেক দিতাম তাহলে কিন্তু টাকাটা নগদের ঘরে বসতো না, তখন টাকাটা বসতো যে ব্যাংকের ঘরে, ঠিক আছে। তাহলে চেক দিলে কি টাকাটা বসতো ব্যাংকের ঘরে, যেহেতু আমি নগদ দিয়েছি এই জন্য কি টাকাটা বসছে আমার নগদের ঘরে, ঠিক আছে। তাহলে আমি যদি 2500 টাকার পরিবর্তে পূর্ণ নিষ্পত্তিতে 2400 টাকা দিই, তাহলে বাকি 100 টাকা কি, বাকি 100 টাকা হচ্ছে আমি বাট্টা দিয়েছি। ওকে, এবার চলো নেক্সটে যাই। 10% বাট্টায় বিক্রয়, 10% বাট্টায় বিক্রয়, একটু খেয়াল করো, আমি যদি 10% বাট্টায় বিক্রি করি 1000 টাকা, তাহলে 1000 টাকা, খেয়াল করো 1000 টাকা, এটার 10% কত, 1000 টাকার 10% হচ্ছে, সরি এখানে হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। 10,000 টাকা 10% হচ্ছে আমার 1000 টাকা। তাহলে যদি বাট্টাটা আমরা বাদ দিই, তাহলে 10,000 থেকে আমি যদি 1000 টাকা বাদ দিই, তাহলে এখানে হবে কত, এখানে হবে 9,000 টাকা। কিন্তু বলতো যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা, এর নাম কি কারবারি বাট্টা। আমরা কিন্তু জানি যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা, এই বাট্টাটা আমরা কোনো জায়গায় লিখতে পারবো না, ওই বাট্টাটাকে আমরা অ্যাকাউন্টিংয়ের কোনো জায়গাতে লিখতে পারবো না। তাহলে এখানে যে 1000 টাকা বাট্টা লিখছি ওটা একদম সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিতে হবে। আমাকে ভাবতে হবে আমি পণ্য বিক্রয় করছি কত, ওই 9,000 টাকা, বাকি যে বাট্টার 1000 সম্পূর্ণভাবে বাদ। যদি তুমি এই কারবারি বাট্টা আর নগদ বাট্টার পার্থক্যটা বুঝতে চাও, তাহলে কি আমাদের জাবেদার প্লেলিস্টে কিন্তু এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা আছে, যে কেন কারবারি বাট্টা আসে না আর কেন নগদ বাট্টা আমার আসে, এবং দুইটার মধ্যে কি কি পার্থক্য আসলে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 9,000 টাকা কি পণ্য বিক্রয়, তাহলে পণ্য বিক্রি করলে কি আমাদের টাকা আসে, টাকা আসলে কোন পাশে লিখবো, ডেবিট পাশে লিখবো। 2025 মার্চের 15। আচ্ছা, তাহলে আমার টাকা আসছে, কিন্তু এর বিপরীতে কি আছে, বিপরীতে আছে বিক্রয় হিসাব। টাকাটা আসছে কিভাবে, বিক্রয়ের মাধ্যমে, তাহলে বিক্রয় হিসাব। তাহলে আমার টাকা আসছে কত 10,000, না ওই যে বাড়তি টাকা বাদ দিয়ে দিতে হবে, তবে আমার কথা বলো তো 9,000 টাকা। আর বাকি যে 1,000 ওটা কি এখানে লেখা যাবে বলো তো, বাকি 1,000 কি এখানে লেখা যাবে না, কারণ হচ্ছে এখানে প্রদত্ত বাট্টা বলতে আসলে আমরা বুঝতে চাচ্ছি নগদ বাট্টাকে, কিন্তু ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা এটা কিন্তু নগদ বাট্টা না, এটা হচ্ছে কারবারি বাট্টা। এটা হিসাব বিজ্ঞানের কোনো জায়গায় ওই 1,000 টাকা কি আর আসবে না, ঠিক আছে। ওকে, তারপরে 2100 টাকার প্রাপ্য বিল ব্যাংকে 2,000 টাকায় বাট্টা করা হলো, ঠিক আছে। আচ্ছা, মনে কর প্রাপ্য বিল, হ্যাঁ প্রাপ্য বিল যখন আমরা বাট্টা করি, প্রাপ্য বিল বাট্টা করলে কি হবে খেয়াল করো, আমরা যদি আসলে প্রাপ্য বিলটাকে বাট্টা করি তাহলে যে বিষয়টা হবে, আমি আসলে নগদ টাকা পাবো, ঠিক আছে। প্রাপ্য বিল বাট্টা করলে কি আমি আসলে নগদ টাকা পাবো, তাহলে নগদ টাকা পাইলে আমার কোন পাশে হবে, অবশ্যই অবশ্যই ডেবিট পাশে হবে। তাহলে লিখো 2025 সাল মার্চের 21। আচ্ছা, তা আমি যদি প্রাপ্য বিল বাট্টা করি তাহলে দেখো 2100 টাকার প্রাপ্য বিল আমি বাট্টা করছি কত 2,000 টাকায়, তাহলে আসলে আমার বাট্টা কত, বাট্টা হচ্ছে আমার 100 টাকা, তাহলে বাট্টা করলে 100 টাকা, আর আমি বাট্টা করে পেয়েছি কত 2,000 টাকা। কারণ ব্যাংকে যদি আসলে আমরা বাট্টা করি, তাই ব্যাংকে বাট্টা করলে আসলে আমাদের ব্যাংকের টাকা বাড়বে। ধরো তোমার কাছে একটা প্রাপ্য বিল আছে, তুমি ব্যাংকে গিয়ে বাট্টা করছো, তাহলে বাট্টা করলে ব্যাংক তো তোমাকে টাকাটা নগদে দিবে না, সরাসরি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিবে, ঠিক আছে। ব্যাংক কিন্তু আসলে নগদের লেনদেন পছন্দ করে না। ব্যাংক তোমাকে টাকা দিলে, কোনো কারণে তোমাকে টাকা দিলে ওটা সরাসরি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিবে, তুমি পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি টাকাটা তুলে নেবা, তোমার ব্যাংকের টাকা বাড়বে কত এখানে
2000 টাকা। আর এই টাকাটা তুমি পেয়েছো কিসের মাধ্যমে? প্রাপ্য বিলের মাধ্যমে। লিখো প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল হিসাব। ওকে, তো এই হচ্ছে কি তোমার এই লেনদেনের পুষ্টি। চলো আমরা সামনের দিকে দেখি। ব্যাংকে জমাকৃত, খেয়াল করো, ব্যাংকে জমাকৃত 4000 টাকার চেকটি প্রত্যাখ্যাত হলো বা অমর্যাদাকৃত হলো। তাহলে চেক প্রত্যাখ্যাত হওয়া বা অমর্যাদাকৃত হওয়ার জাবেদা হচ্ছে দেনাদার ডেবিট, হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার তুমি বলো তো এখানে মূল টাইটেলে কি আছে? টাইটেল আছে ব্যাংক হিসাব। যদি টাইটেলে ব্যাংক হিসাব থাকে তাহলে আমরা লিখবো কোন পাশে? ক্রেডিট পাশে লিখবো, কারণ এখানে ব্যাংক হিসাব কি ক্রেডিট হয়েছে। তো চলো ক্রেডিট পাশে লিখি 2025 মার্চের 26। আচ্ছা, তো বিপরীতে কে আছে? দেনাদার হিসাব। তাহলে লেখো দেনাদার হিসাব। আচ্ছা, তাহলে যেহেতু এখানে ব্যাংক হিসাব আছে, হ্যাঁ, আমরা টাইটেল যেটা আছে আমরা ওই গড়ি লিখবো। তো এখানে ব্যাংক হিসাব আছে ক্রেডিট, তো আমরা ব্যাংকের গড়ি লিখবো কত বলো তো? 4000 টাকা। ওকে, মনে রাখতে হবে কি তোমার ডেবিট হবে নাকি ক্রেডিট হবে, এটা ডিপেন্ড করে কি টাইটেলের উপরে। বিষয়টা ক্লিয়ার? টাইটেলের উপরে ডিপেন্ড করে কি ডেবিট হবে নাকি ক্রেডিট হবে। বলছে পাওনাদারকে ইস্যুকৃত একটা চেক প্রত্যাখ্যাত বা অমর্যাদাকৃত হলো। তুমি পাওনাদারকে একটা চেক ইস্যু করছিলা, ঠিক আছে? তো পাওনাদারকে চেক ইস্যু করলে আসলে কি হয়? তুমি যদি চেক ইস্যু করো তখন যেটা হবে এটা হচ্ছে তোমার পাওনাদার কমবে। তা কমলে হচ্ছে পাওনাদার ডেবিট, হিসাব কি বলতো ডেবিট হবে। আর তুমি চেক দিলে কি তোমার ব্যাংক কমে যাবে, তাহলে ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব হবে তোমার ক্রেডিট। এটা হচ্ছে কি তুমি চেক দিলে। কিন্তু যদি চেকটা প্রত্যাখ্যাত হয়ে যায় তখন উল্টায় যাবে। উল্টে যাবে কিরকম? ব্যাংক ছিল ক্রেডিট, ব্যাংক হয়ে যাবে ডেবিট, হয়ে যাবে কি বলতো ডেবিট হয়ে যাবে। আর পাওনাদার ছিল ডেবিট, ও হয়ে যাবে কি ক্রেডিট, তাহলে পাওনাদার হয়ে যাবে ক্রেডিট। ওকে, তাহলে এই হচ্ছে আমার জাবেদা। এখন বলতো এই জাবেদার মধ্যে মূল টাইটেল কি? দেখো এটা কিন্তু হচ্ছে চেক দেওয়ার জাবেদা, কিন্তু আমার মূল জাবেদা কি? চেক প্রত্যাখ্যান হয়েছে। তাহলে চেক দিয়ে হচ্ছে এই জাবেদা। তুমি যে চেকটা দিয়েছো যদি ওটা প্রত্যাখ্যান হয় তখন কি জাবেদাটা উল্টে যাবে না? তাহলে উল্টে গেলে তোমার ব্যাংক ছিল ক্রেডিট, হয়ে যাবে কি ডেবিট। আর তোমার এই যে পাওনাদার ছিল ডেবিট, হয়ে যাবে কি ক্রেডিট। এই যে মূল জাবেদা, এই জাবেদার মধ্যে আসলে আমার টাইটেল কে? ব্যাংক হিসাব। তাহলে ব্যাংক হিসাব এখানে কি হয়েছে? ডেবিট হয়েছে। তাহলে ডেবিট হইলে আমি লিখবো কোন পাশে? ডেবিট পাশে লিখবো। ওকে, 2025 আমার মার্চের 27। তাহলে এখানে বিপরীতে কি আছে? বিপরীতে আছে পাওনাদার হিসাব। ওকে, পাওনাদার হিসাব। আচ্ছা, তাহলে তোমার যেহেতু ব্যাংক ডেবিট হয়েছে, টাকার অঙ্কটা কি ব্যাংকের ঘরে বসবে 4000 টাকা। ক্লিয়ার? এখন চেক প্রত্যাখ্যান নিয়ে আসলে অনেকের মনে অনেক রকমের কনফিউশন কাজ করে, তো আমি একটু বিষয়টা বলি। হ্যাঁ, ধরো তুমি কারো কাছ থেকে চেক পেয়েছো, তো তুমি যদি ধরো জমাকৃত চেক, তুমি কারো কাছ থেকে চেক পাইলা, তো জমাকৃত, তারপর ব্যাংকে জমা দিলা, তো জমাকৃত চেক, জমাকৃত চেক তুমি যখন চেক জমা দাও তখন জাবেদা কি হয় বলো তো? তখন জাবেদা হচ্ছে ব্যাংক বাড়ে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আর আমরা চেক পাই কার কাছ থেকে? দেনাদার থেকে। তাহলে চেক পেলে কি দেনাদার কমে যায়, তাহলে দেনাদার কি হবে? দেনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো ওই দেনাদার তোমাকে যে চেকটা দিয়েছিল ওটা ভুয়া চেক ছিল বা আসলে মানে সঠিক চেক ছিল না, জাল চেক ছিল, তো ওই চেকটা বাউন্স হয়ে গেছে বা প্রত্যাখ্যান হয়ে গেছে। তো চেক পাইলে জাবেদা ছিল এইটা। যদি ওই চেকটা প্রত্যাখ্যান হয়ে যায় তখন কি জাবেদাটা উল্টে যাবে না? জমাকৃত চেক যদি প্রত্যাখ্যান হয়ে যায় তখন আমার আসলে জাবেদাটা হবে তখন একটু উল্টায় যাবে জাবেদাটা। তখন দেখো ব্যাংক ছিল ডেবিট, ব্যাংক হবে কি ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, আর আমার এই যে দেনাদার কি ছিল? ছিল ক্রেডিট, এখন হবে কি দেনাদার হিসাব ডেবিট। তো এই হচ্ছে আসলে এখানের মূল কাহিনী। ঠিক আছে? সেমভাবে আমি যদি পাওনাদারকে চেক দিই, হ্যাঁ, ধরো আমি যদি পাওনাদারকে চেক ইস্যু করি, পাওনাদারকে
অথবা শুধু চেক ইস্যু করি একই কথা, কারণ আমরা চেক ইস্যু করি কাকে, পাওনাদার কি, তো পাওনাদার উল্লেখ থাকলো যে কথা, না থাকলে কি একই কথা। তাহলে পাওনাদারকে চেক ইস্যু, তুমি যখন আসলে চেক ইস্যু করবা তখন হবে কি তোমার পাওনাদারটা কমে যাবে। তাহলে দায় কমলে কি, দায় কমলে হচ্ছে ডেবিট, তাহলে পাওনাদার হিসাব ডেবিট। আর তুমি যদি চেক দাও তোমার ব্যাংকের টাকা কমে যাবে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। এটা হচ্ছে নর্মাল জাবেদা, ঠিক আছে। এখন যদি তোমার চেকটা প্রত্যাখ্যান হয়ে যায় বা যদি চেকটা বাউন্স হয়ে যায়, তো চেক ইস্যু করলে এক জাবেদা, বাউন্স হলে কি জাবেদাটা মানে উল্টে যাবে, ঠিক আছে। তাহলে প্রত্যাখ্যান হইলে, প্রত্যাখ্যান বা এটাকে বলে অমর্যাদাকৃত, ঠিক আছে, বা বাউন্স বলে, ঠিক আছে, অমর্যাদাকৃত। তখন দেখো কি হবে, ব্যাংক ছিল ক্রেডিট, ব্যাংক হবে কি ডেবিট, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর তোমার এখানে পাওনাদার ছিল কি ডেবিট, এখন হবে কি পাওনাদার হিসাব ক্রেডিট। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ আসলে চেক প্রত্যাখ্যানের বিষয়ে বিষয়। এখন দেখো তারিফের নিকট থেকে, দেখো এখন কি বলছে, তারিফের নিকট থেকে প্রাপ্ত 2100 টাকার বিলটি ব্যাংকে 2000 টাকায় কি করেছে বলতো বাট্টা করা হয়েছিল, যেটা কি পরবর্তীতে প্রত্যাখ্যিত হয়েছে। আচ্ছা, এখানে একটু বিষয় বুঝতে হবে যে তুমি যখন তারিফ থেকে চেক পেয়েছিলা, আমরা আসলে চেক পাই কার কাছ থেকে, আমরা চেক পাই দেনাদারের কাছ থেকে। তার মানে আমি ধরে নিচ্ছি এখানে তারিফ হচ্ছে আমার দেনাদার, তাহলে আমি দেনাদারের কাছ থেকে চেক পেয়েছিলাম, কিন্তু চেকটা কি হয়েছে প্রত্যাখ্যিত হয়েছে। তাহলে চেক প্রত্যাখ্যিত হওয়ার, দেখো একটু খেয়াল করে একটা বিষয়, আমরা চেক পাই, এই এই যে আমরা এখানে যে চেকটা বললাম এটা আমরা পাই কি বলতো দেনাদারের কাছ থেকে। আর এই যে আমরা চেকটা দেই এটা আমরা কাকে দেই, পাওনাদারকে দেই। এবার তুমি বলো যদি আসলে আমরা দেনাদারের চেকটা প্রত্যাখ্যান হই তাহলে আসলে জাবেদাটা কি হয় এখানে বলো তো, জাবেদার হচ্ছে দেনাদার হিসাব ডেবিট আর কি বলতো ব্যাংক হিসাব কি ক্রেডিট, ঠিক না। আচ্ছা, তো যদি দেনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট হই তাহলে এখানে আমার আসলে মূল এন্ট্রি কোনটা, আমি যদি এখানে জাবেদাটা লিখি যে আমার আসলে দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, খেয়াল করো এখানে মূল জাবেদা কিন্তু এইটা না, এখানে মূল জাবেদা কিন্তু এইটা না যে আমি আসলে 2100 টাকার চেকটা বা 2100 টাকার বিলটা, হ্যাঁ আমি আসলে 2000 টাকায় বাট্টা করছি, মূল জাবেদা কিন্তু আসলে এইটা না। তাহলে মূল জাবেদা কোনটা, মূল জাবেদা হচ্ছে ওটা কি হয়ে গেছে বলতো প্রত্যাখ্যাত হয়ে গেছে। তাহলে প্রত্যাখ্যাত হলে জাবেদা হবে কি দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কি ক্রেডিট। বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তোর বিল যদি প্রত্যাখ্যাত হয়, বিল প্রত্যাখ্যাত হলে সেম, বিল প্রত্যাখ্যাত হলে কি তোমার এখানে তোমার প্রাপ্য বিল হবে না, প্রত্যাখ্যাত হওয়ার পর কি সরাসরি চলে যাবে কি বলতো দেনাদারের কাছে। আচ্ছা, আর দেখো এখানে কিন্তু আমরা যে প্রথমে বাট্টা করেছিলাম, আমরা কি প্রথমে 100 টাকাটা বাট্টা করেছিলাম, এখানে কিন্তু ওই বাট্টাটা আসবে না, আর আমরা যে বাট্টা করেছি ওইটা কিন্তু এখানে আলোচনার বিষয় না, আলোচনার বিষয় হচ্ছে কোনটা প্রত্যাখ্যাত হয়েছে, সুতরাং এখানে কিন্তু বাট্টার টাকাটা আসবে না। এখানে জাস্ট তোমাকে একটা ইনফরমেশন দিচ্ছে যে আমরা আগে এই 2100 টাকার বিলটা 2000 টাকায় বাট্টা করেছিলাম, কিন্তু এইটা কিন্তু আমাদের এখানে আলোচ্য বিষয় না। এখানে আলোচ্য বিষয় হচ্ছে কি ওই চেকটা কি হয়ে গেছে প্রত্যাখ্যাত হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে বলো তো তাহলে আমাদের যাবে হচ্ছে দেনাদার হিসাব ডেবিট আর কি ব্যাংক হিসাব ক্রেডিট। এখন টাকার অঙ্কটা কত হবে মনে রাখবা, এক্ষেত্রে তোমার যেটা বড় টাকার অঙ্ক 2100 ওইটাই বসবে দুই পাশে, এখানেও 2100, এখানে গেলো তোমার 2100, ঠিক আছে। এক্ষেত্রে বারটা কিন্তু আসবে না কারণ এখানে প্রত্যাখ্যাত হয়েছে, ওইটাই হচ্ছে আমার মেইন টপিক। তো এখন বলো এই জাবেদার মধ্যে, হ্যাঁ এই জাবেদার মধ্যে আসলে তোমার মেইন টাইটেল কোনটা, মেইন টাইটেল হচ্ছে কি আমার ব্যাংক হিসাব। তাহলে এখানে ব্যাংক হিসাবটা কি হয়েছে ক্রেডিট হয়েছে, তাহলে আমি কোন পাশে লিখবো ডেবিট পাশে লিখবো 2025 মার্চের 28। আচ্ছা, তাহলে ব্যাংক হিসাবের বিপরীতে আছে কে দেনাদার হিসাব, লিখো দেনাদার হিসাব। আচ্ছা, তাহলে টাকার অঙ্কটা বসবে কোন পাশে বলো তো ব্যাংকের ঘরে, কত 2100 টাকা, তাহলে লেখো ব্যাংকের ঘরে, এই যে ব্যাংকের ঘরে 2100 টাকা, শেষ একদম ফিনিশ। ওকে,
এতক্ষণ তো আমরা আসলে 2 গড়া নগদান বই এবং 3 গড়া নগদান বই সম্পর্কে যত বেসিক ছিল আমরা কিন্তু আসলে A to Z প্রত্যেকটা বেসিক আমরা কভার করেছি। এখন চলো এই বেসিকগুলোকে কাজে লাগিয়ে আমরা আসলে একটা 2 গড়া নগদান বইয়ের সরাসরি ম্যাথ সলভ করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রতিষ্ঠানের ম্যাথ দেওয়া আছে এবং ওই প্রতিষ্ঠানের নাম হচ্ছে নার্গিস এন্ড ব্রাদার্স এবং ওই প্রতিষ্ঠানের কিছু লেনদেন নিচে দেওয়া আছে এবং ওই লেনদেনগুলোর উপর ভিত্তি করে তোমাকে একটা 2 গড়া নগদান বই প্রস্তুত করতে হবে। তো ফার্স্ট অফ অল তুমি যে বিষয়টা করবা, একটা 2 গড়া নগদান বইয়ের সম্পূর্ণ ছক তুমি তোমার পেজের মধ্যে সুন্দর করে অঙ্কন করে ফেলবা, ঠিক আছে? তো অঙ্কন করার পরে দেখো তুমি এখানে উপরে লিখবা যে 2 গড়া নগদান বই, ঠিক আছে? 2 গড়া নগদান বই। আচ্ছা, লিখার পরে দেখো এই 2 গড়া নগদান বই এই কথাটার উপরে তোমাকে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম। তাহলে বলো তো এখানে প্রতিষ্ঠানের নাম কি? নার্গিস এন্ড ব্রাদার্স। তো এর উপরে তুমি লিখবে কি বলতো? নার্গিস এন্ড ব্রাদার্স এর লেখা হবে নার্গিস এন্ড ব্রাদার্স এর 2 গড়া নগদান বই। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা চলো আমাদের সর্বপ্রথম যে কাজ এখন যে প্রত্যেকটা লেনদেন কি করা, নগদান বইতে পোস্টিং করা। তো চলো আমরা ফার্স্ট অফ অল যে লেনদেনটা ছিল যে হাতে নগদ ও ব্যাংক জমা যথাক্রমে 7,000 এবং কি বলতো 5,000 টাকা। তাহলে এবার তুমি এখানে খেয়াল করো, যদি মাসের শুরুতে কোনো হাতে নগদ বলে কোনো ব্যাংক জমা বলে তার মানে এগুলো হচ্ছে উদ্বৃত্ত। তাহলে উদ্বৃত্তটা সবসময় কি হবে বলতো? ডেবিট হবে যদি ক্রেডিট বলা না থাকে। ধরো এখানে বলছে হাতে নগদ, হাতে নগদের উদ্বৃত্ত কিন্তু সবসময় কি হবে বলতো? ডেবিটই হবে। আর এখানে যে ব্যাংক জমা আছে, হ্যাঁ, এই ব্যাংক জমার ক্ষেত্রে খেয়াল করবা, যদি থাকে শুধু ব্যাংক জমা, শুধু ব্যাংক জমা, তাহলে তো এই ব্যাংক জমার উদ্বৃত্ত কি সবসময় ডেবিট হবে, কোনো কনফিউশন নাই, ঠিক আছে? সবসময় হবে ডেবিট। ওকে, কিন্তু যদি থাকে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত, তো ব্যাংক জমাতিরিক্তের যে উদ্বৃত্ত হবে যেটা জের হবে এটা কি সবসময় হবে তোমার ক্রেডিট। তাহলে এখানে যেহেতু ব্যাংক জমা আছে তাহলে ব্যাংক জমা কি যাবে ডেবিট পাশে, যদি ব্যাংক জমাতিরিক্ত থাকতো তাহলে কি ওইটা যেত কি ক্রেডিট পাশে। তার মানে হাতে নগদ এবং ব্যাংক জমা দুইটা যাবে কি ডেবিট পাশে। তোমরা ডেবিট পাশে লিখবো কি নভেম্বরের 1 তারিখ। চলো লিখি 2017 সাল নভেম্বরের 1 তারিখ। আরেকটা বিষয় খেয়াল করো, তুমি যখন কোনো উদ্বৃত্ত নগদান বইতে লিখবা তখন তোমাকে এখানের বিবরণের ঘরে কি লিখতে হবে বলতো? উদ্বৃত্ত যখন নগদান বইতে লিখবা তখন বিবরণের ঘরে লিখতে হবে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। তো আমরা এখানে লিখবো কি ব্যালেন্স বিডি। তারপরে দেখো এখানে নগদ আছে কত? নগদ আছে 7,000 টাকা আর ব্যাংক জমা কত? 5,000 টাকা। তাহলে এখানে নগদের ঘরে লিখবে কত? 7,000 আর ব্যাংক জমা করে লিখবে কত? 5,000 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের কি প্রথম যে একটা ছিল এন্ট্রি, ওটা আমরা পোস্টিং দিয়ে ফেলেছি। তারপরে দেখো নেক্সট এন্ট্রি কি আছে এখানে বলতো? পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। আমরা যদি পণ্য ক্রয় করে চেক প্রদান করি তাহলে এইটার যাবে হচ্ছে কি ক্রয় হিসাব ডেবিট, আর যদি আমরা চেক দিয়েছি তাহলে কি ব্যাংক হিসাব ক্রেডিট। তো একবার খেয়াল করো তুমি, ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে কি আমার ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে প্রথম প্রশ্ন তুমি করো যে এখানে আসলে মূল টাইটেলে কে আছে? মূল টাইটেল হচ্ছে কি নগদ অথবা ব্যাংক থাকবে, তাহলে এখানে আছে তোমার ব্যাংক। তাহলে মূল যে টাইটেল এখানে কে আছে বলতো? ব্যাংক আছে। তাহলে টাইটেল যেহেতু কি হয়েছে ক্রেডিট হয়েছে, তাহলে আমরা ক্রেডিট পাশে লিখবো। আর এখানে বিপরীত নাম কে? ক্রয় হিসাব, ঠিক না? বিপরীত নাম হচ্ছে এখানে ক্রয় হিসাব। তাহলে আমরা চলো, এটা হচ্ছে নভেম্বরের 2 তারিখ 2017 সাল নভেম্বরের 2। ওকে, তাহলে টাইটেল যেহেতু ক্রেডিট আমরা লিখবো কি ক্রেডিট পাশে লিখবো কিন্তু বিপরীত নামে। তাহলে বিপরীত নামটা কি? ক্রয় হিসাব। এবার এখানে টাইটেলের মধ্যে ক্রেডিট হয়েছিল কে? ব্যাংক।
তো আমরা লিখবো কোন পাশে বলতো, ব্যাংকের ঘরে লিখবো 4000 টাকা। চলো আমরা নেক্সটে যাই। বলছে চেক মারফত পণ্য বিক্রয়। তো তুমি যদি চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করো তাহলে বিক্রয় হিসাব তো ক্রেডিট, আর চেক পাইলে কি ব্যাংক হিসাব ডেবিট। তাহলে আমাদের এখানে মূল টাইটেল কে, মূল টাইটেল হচ্ছে ব্যাংক। তাহলে ব্যাংক যেহেতু ডেবিট হয়েছে আমি লিখবো কি ডেবিট পাশে লিখবো নভেম্বরের 4। তাহলে চলো নভেম্বরের 4। তাহলে তোমার জাবেদাটা কি ছিল বলতো, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক যেহেতু ডেবিট হয়েছে আমরা কি ডেবিট পাশে লিখবো। তাহলে বিপরীতে কে আছে, বিপরীতে আছে বিক্রয় হিসাব, লিখো বিক্রয় হিসাব। তাহলে ব্যাংক যেহেতু ডেবিট হয়েছে কত বলতো 6000 টাকা, তো আমরা এখানে ব্যাংকের করে লিখবো কত 6000 টাকা। এবার খেয়াল করো, ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন 3000 টাকা। তাহলে এবার তোমাকে বুঝতে হবে যে ব্যাংক থেকে উত্তোলনের আসলে জাবেদাটা কি। একটু খেয়াল করো, আমি যদি বলি যে ব্যাংক থেকে উত্তোলনের জাবেদাটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব হচ্ছে কি আমার ক্রেডিট। এবার তুমি এই সম্পূর্ণ লেনদেনটার মধ্যে একটু খেয়াল করো, আমরা কিন্তু একটা ছক পড়েছিলাম যে যদি কোনো জাবেদার মধ্যে তোমার নগদ এবং ব্যাংক দুইটাই থাকে, যদি কোনো জাবেদার মধ্যে নগদ এবং ব্যাংক দুইটাই থাকে তাহলে 2 গড়া বা 3 গড়া বইতে ওটা কি দুই দিকে যাবে, মানে উভয় দিকে যাবে, ঠিক আছে। তাহলে এটা কি বলতো উভয় দিকে এই লেনদেনটার পোস্টিং হবে, ঠিক আছে। দেখো আমরা কি বলছিলাম যে যদি কোনো জাবেদার মধ্যে নগদান এবং ব্যাংক কেবল এই দুইটা থাকে তাহলে ওই লেনদেনটা 2 গড়া নগদান বইতে কি উভয় দিকে যাবে। তাহলে তুমি একটু খেয়াল করো এখানে যে আমরা যদি উভয় দিকে নিতে চাই, এটা হচ্ছে তোমার কত তারিখ, নভেম্বরের 7 তারিখ। তো নভেম্বরের 7 আমরা উভয় পাশে লিখি, চলো নভেম্বরের 7, নভেম্বরের এখানে 7, এখানে 7। যেহেতু উভয় পাশে যাবে আমরা কি বিষয়টাকে উভয় পাশেই লিখে ফেলবো। এবার খেয়াল করো কত টাকা ছিল এখানে, 3000 টাকা ছিল। আচ্ছা এবার খেয়াল করো এক্ষেত্রে কি আমরা যেটা ডেবিট হয়েছে ওইটা ক্রেডিট পাশে লিখবো, মানে উল্টা দিকে লিখবো। এখানে কি নগদান হিসাব হয়েছে ডেবিট, আমরা লিখবো কি ক্রেডিট পাশে। তাহলে চলো আমরা লিখি ক্রেডিট পাশে নগদান হিসাব। আচ্ছা ক্রেডিট পাশে লিখবো 3000 টাকা। এখন যদি আমরা ভিতরে লিখি নগদ, মানে বিবরণের ঘরে যদি লিখি নগদ, টাকাটা হবে ব্যাংকের ঘরে, ঠিক আছে 3000 টাকা। আচ্ছা আর এখানে তোমার ব্যাংক হিসাব কি হয়েছিল, ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছিল, তার মানে আমি লিখবো কি ডেবিট পাশে। তো লিখো ব্যাংক হিসাব। আচ্ছা এবার বলো এখানে যদি ব্যাংক হিসাব হয় তাহলে টাকাটা বসবে কি নগদের করে, ঠিক আছে 3000 টাকা। তার মানে তোমরা কিন্তু ইতিমধ্যে বুঝে গেছো যে এই লেনদেনটা হচ্ছে কি এটা কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। তো আমি কিন্তু বলছিলাম যে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা হইলে ব্যাকেটে যে খতিয়ান পৃষ্ঠার ঘরে লিখতে হবে কি সি, এই যেখানে খতিয়ান পৃষ্ঠার ঘরে লিখতে হবে কি বলতো সি। এই বিষয়টা কিন্তু একটু মাথার মধ্যে রাখতে হবে। চলো নেক্সট দেখি আমরা, প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় 2000 টাকা। আচ্ছা প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় 2000 টাকা। তাহলে এর ফলে কি হবে বলতো, এর ফলে জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। তাহলে এখানে ব্যাংক হিসাব কি হয়েছে ডেবিট হয়েছে, তার মানে আমরা কি ডেবিট পাশে লিখবো নভেম্বরের 10, ওকে তোমরা ডেবিট পাশে লিখবো। আচ্ছা এখন বলো তো এখানে তোমার এর বিপরীতে কে আছে, বিপরীতে আছে আমার প্রাপ্য বিল হিসাব। তাহলে এই যে বিপরীত হিসাবটা বা উল্টো হিসাবটা লিখবো আমরা প্রাপ্য বিল হিসাব। তাহলে প্রাপ্য বিল হিসাব। আচ্ছা তাহলে এখানে হচ্ছে তো 2000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 2000 টাকা কার করে, ব্যাংকের করে, কারণ ডেবিট হয়েছিল কে ব্যাংক, ওকে। চলো নেক্সটে দেখি আমরা, নভেম্বরের 13 তারিখ সাইদের নিকট থেকে পাওনা বাবদ চেক প্রাপ্ত। তাহলে আমি যদি কার নিকট থেকে চেক পাই তাহলে আমার ব্যাংক বাড়বে না, আমরা চেক পেয়েছি কত টাকা 8000 টাকা, তাহলে ব্যাংক বাড়বে নভেম্বরের 13। দেখো নভেম্বরের 13, তাহলে ব্যাংক হবে কি ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর সাইদের নিকট থেকে পাইলে কি পাওনাদার সাইদ হিসাব ক্রেডিট।
তাহলে ব্যাকেটে করে হবে কি পাওনাদার সাইড বিপরীত নাম। ওকে, পাওনাদার সাইড হিসাব। ওকে, বিপরীত নাম হবে পাওনাদার সাইড হিসাব। তাহলে এখানে তোমার ব্যাংক হবে ডেবিট কত টাকা বলো তো ৮০০০ টাকা। তাহলে ব্যাংকের ঘরে বসবে কত? ব্যাংকের ঘরে বসবে আমার ৮০০০ টাকা। এবার খেয়াল করো তোমার নভেম্বরের ২০ আসবাবপত্র কই বাবদ নগদ ৩০০০ টাকা এবং কি ২০০০ টাকার চেক প্রদান। তাহলে এতে আমার নগদ টাকা তোমার ব্যাংকের টাকা কমে গেছে না? তাহলে কমে গেলে হবে কোন পাশে? কমে গেলে আমার হবে তোমার ক্রেডিট পাশে। নভেম্বরের ২০। আচ্ছা, তাহলে আমার নগদও কমে গেছে, ব্যাংকও কমে গেছে। এর বিপরীতে আমি কি পেয়েছি? আসবাবপত্র পেয়েছি। তাহলে এখানে হবে আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব। আচ্ছা, তাহলে আমার এখানে নগদ কমছে কত বলতো? নগদ কমছে ৩০০০ আর ব্যাংক কি চেক কত ২০০০। তাহলে এখানে আমার নগদের করে লিখো ৩০০০ আর ব্যাংকের করে লিখো কত বলতো ২০০০ টাকা। ওকে, এবার খেয়াল করো মালিক কর্তৃক উত্তোলন। তাহলে মালিক যদি উত্তোলন করে এর যাবে কি উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে টাইটেল কে নগদান হিসাব, তাহলে কি হয়েছে? ক্রেডিট হয়েছে। কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। নভেম্বরের ২৬ দেখো, তাহলে ক্রেডিট পাশে যাবে। এখন এর বিপরীতে কে আছে? উত্তোলন হিসাব। তাহলে উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব। তাহলে আমার নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছে মানে কি নগদের করে টাকাটা বসবে ১৫০০ টাকা। চলো এবার আমরা নেক্সটে যাই। ২৬-এর পরে কি আছে? ব্যাংক সুদ মঞ্জুর করলো। তাহলে সুদ মঞ্জুর করা মানে কি ব্যাংক তোমাকে সুদ দিয়েছে। তাহলে ব্যাংক যদি তোমাকে সুদ দেয় এটা যাবে তবে কি ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব কি বলতো ক্রেডিট বা প্রাপ্ত ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে এখানে ব্যাংক বাড়বে, তাহলে ব্যাংক বাড়লে আমরা ডেবিট পাশে লিখবো। তাহলে এর বিপরীতে কি আছে? প্রাপ্ত ব্যাংক সুদ, প্রাপ্ত ব্যাংক সুদ হিসাব। তাহলে প্রাপ্ত ব্যাংক সুদ হিসাব, ব্যাংক বৃদ্ধি পাবে। তাহলে ব্যাংক ব্যালেন্স যদি বৃদ্ধি পায় তাহলে ৫০০ টাকা হবে কি আমার ব্যাংকের ঘরে। তাহলে আমরা এখানে লিখবো ৫০০ টাকা। তাহলে এই হচ্ছে আমার কিন্তু সবগুলো লেনদেন কি করা শেষ? পোস্টিং দেওয়া শেষ। এখন আমরা যেটা করব প্রত্যেকটা ঘরের একটা ব্যালেন্সিং করব। তো ব্যালেন্সিং করার নিয়মটা ছিল কি বলতো যে একটু জায়গা ফাঁকা রাখবো আমরা নিচ থেকে, ফাঁকা রেখে এখানে আমরা ২ দাগ দিব, যে ১ দাগ, তারপরে কি নিচে দিব কি আরো ২ দাগ। ওকে, আর সেম ভাবে ক্রেডিট পাশে আমরা সেম করব, এখানে উপরে ১ দাগ, নিচে কি আমরা এভাবে আরো ২ দাগ দিব। আচ্ছা, তারপরে আমি যেটা করব এখানে তোমার নগদের করে যেই পরিমাণ টাকা আছে ওটা আমরা যোগ করব। তাহলে ৭০০০ আর হচ্ছে কি এখানে ৩০০০। তাহলে এই পাশে আছে কত ১০০০০ টাকা নগদের করে। তো সেম ভাবে আমি যদি হিসাব করি এই পাশে দেখো ৩০০০ আর হচ্ছে এখানে কি ১৫০০। তাহলে এই পাশে আছে কত তোমার ৪৫০০ টাকা। তাহলে খেয়াল করো তো এই পাশে নগদের করে আছে ১০০০০ টাকা আর এখানে আছে কি ৪৫০০ টাকা। তাহলে কোনটা বড়? বড় হচ্ছে কি ১০০০০ টাকা। যেটা বড় সংখ্যা ওইটাকে আমরা দুই পাশে লিখবো। ঠিক আছে, তাহলে এখানে ৭ দিয়ে ৩ কত ১০০০০, তাহলে এই পাশে লিখো ১০০০০ টাকা। আর এখানে হচ্ছে কি ৩০০০ আর হচ্ছে কি ১৫০০। তাহলে মিলিয়ে এখানে যদিও ৪৫০০ টাকা কিন্তু যেইটা বড় অঙ্ক বড় টাকা ওইটাকে আমরা দুই পাশে লিখবো। ঠিক আছে, তো এই পাশে আমরা সেম কি ১০০০০ টাকায় লিখবো। ঠিক আছে, এবার তুমি একটা বিষয় খেয়াল করো এই পাশে কত আছে ৫০০০ আর কি এখানে ৬০০০, তাহলে যোগ করলে হবে কত ১১০০০ টাকা। ১১ আর ২ কত ১৩০০০ টাকা। ১৩ আর ৮ কত বলো তো এখানে তোমার আমার ২১০০০ টাকা। ঠিক আছে, এখানে যদি ২১০০০ টাকা হয় আর এখানে হচ্ছে ৫০০, তাহলে এখানে হচ্ছে কি ২১৫০০ টাকা। কিন্তু এখানে কত বলো তো ৪০০০, ৩০০০, ২০০০, এখানে হচ্ছে ৯০০০ টাকা। তাহলে এখানে হচ্ছে ৯০০০ টাকা আর এখানে কি ২১৫০০। বড় কোনটা ২১৫০০। তাহলে যেইটা বড় ওটাকে আমরা দুই পাশে লিখবো ২১৫০০ এই পাশে হবে, আবার ধরো ২১৫০০ আমার এই পাশেও হবে। এবার খেয়াল করো এখানে আমরা লিখছি কত ১০০০০ কিন্তু এখানে আসলে আছে কত বলতো তোমার ৪৫০০। তাহলে আসলে এখানে কমতি আছে কত বলতো? এখানে কমতি আছে তোমার ৫৫০০। দেখো আমরা এখানে লিখছি ১০০০০ কিন্তু এখানে আছে কি ৪৫০০। তাহলে ১০০০০ হওয়ার জন্য কমতি আছে কত ৫০০০
টাকা। এটা এটা তুমি কিভাবে বের করবা? এই যে 10,000 থেকে দেখো, এই যে 10,000 থেকে তুমি যে 3,000 আর 1,500 4,500 বাদ দিবা। বাদ দিলে তুমি কমতি টাকাটা কিন্তু খুঁজে পেয়ে যাবা। ঠিক আছে? এবার দেখো এখানে আছে কত? 21,500, ঠিক না? কিন্তু এখানে আছে কত বলতো? 9,000। এবার তুমি একটু হিসাবটা মিলাও, এখানে আছে 9,000 আর এখানে আছে 21,500। আমি যদি আসলে বের করতে চাই তাহলে আমাকে করতে হবে কি 21,500 থেকে 9,000 বাদ দিতে হবে। তাহলে 9,000 বাদ দিলে এখানে হবে 12,500 টাকা। তাহলে এই যে কমতি টাকাটা আমরা বের করলাম, এই কমতি টাকাটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি। আর এটা ডেট দিতে হবে নভেম্বরের সর্বশেষ ডেট, মানে এই মাসের শেষ ডেট 30 তারিখ। এই ব্যালেন্স সিডিটা যেই পাশে থাকবে এর বিপরীত পাশে লিখবো কি আমরা? ব্যালেন্স বিডি। ওকে, লেখো ব্যালেন্স বিডি। এখন এই ব্যালেন্স বিডিটা সেম লিখতে হবে তোমার যে কমতি টাকাটা 5,500 নগদের করে, আর ব্যাংকের করে হচ্ছে কত আমার? 12,500। এবং এই ব্যালেন্স বিডির যে তারিখটা হবে এটা হচ্ছে পরের মাসে 2017 সালের নভেম্বরের পরে কি ডিসেম্বরের 1 তারিখ। তো এই ছিল আমাদের কি 2 গড়ের নগদান। আমরা একদম A to Z কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে প্রত্যেকটা লেনদেনের পোস্টিং কিভাবে হবে, ব্যালেন্সিং কিভাবে হবে। ঠিক আছে? এবার চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। দেখো এখানে অর্ণব ট্রেডার্সের 2017 সালের জুলাই মাসের নিম্নলিখিত লেনদেনগুলোতে ভিত্তিতে বলছে কি 3 গড়া নগদান বই তৈরি করো। ঠিক আছে? তাহলে 3 গড়া নগদান বই, তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে? 3 গড়া নগদান বই একটা ছক তৈরি করে ফেলতে হবে। তো আমাদের ছক টক তৈরি করা শেষ। এখন আমাকে সর্বপ্রথম দেখতে হবে প্রতিষ্ঠানের নামটা কি ছিল। নাম ছিল অর্ণব ট্রেডার্স। তাহলে আমরা তোমার উপরে লিখবো কি বলতো? এখানে লিখবো অর্ণব ট্রেডার্সের 3 গড়া নগদান বই। এখন চলো আমরা একটু পোস্টিং গুলো করি। প্রথম দেখো কি বলা আছে এখানে, নগদ তহবিল 4,000 টাকা এবং ব্যাংক জমা কত বলতো? ব্যাংক জমা হচ্ছে 5,000 টাকা। তাহলে এটা হচ্ছে উদ্বৃত্ত। তাহলে উদ্বৃত্ত গুলা যেহেতু এখন তোমার ব্যাংক জমাতিরিক্ত নাই, তার মানে কি দুইটাই যাবে কি ডেবিট পাশে। তাহলে জুলাই মাসের 1 তারিখ, ঠিক আছে, 2017। তো 2000 এখানে হবে 2017 জুলাইয়ের 1। আচ্ছা, তো 2017 জুলাইয়ের কি 1। এই যে উদ্বৃত্ত গুলো দেওয়া আছে না, তাহলে উদ্বৃত্ত দেওয়া থাকলে যেহেতু কি নগদ তহবিল এটাও ডেবিট পাশে, ব্যাংক জমা কি এটাও কি ডেবিট পাশে। তাহলে উদ্বৃত্ত গুলোর বিপরীতে আমরা লিখবো কি বলতো? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি। তাহলে এই ব্যালেন্স বিডি আমরা আসলে কত টাকা লিখবো? নগদ তহবিল লিখবো কত? 4,000 আর ব্যাংক জমা কত? 5,000। এখানে হচ্ছে নগদের করে বসবে কত? 4,000 টাকা আর ব্যাংক জমা করে বসবে কত বলতো? 5,000 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের ব্যালেন্স বিডি। তারপরে দেখো কি আছে বলছে ব্যাংক হতে উত্তোলন। এখন দেখো ব্যাংক হতে উত্তোলনের জাবেদাটা আসলে কি? জাবেদাটা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এবার বলো যে একটা লেনদেনের মধ্যে যদি শুধুমাত্র বা একটা জাবেদার মধ্যে যদি শুধুমাত্র নগদান বা ব্যাংক থাকে, দেখো একটা জাবেদার মধ্যে যদি শুধুমাত্র নগদান বা ব্যাংক হিসাব থাকে এবং ওই জাবেদাটা যদি তোমার কি বলতো 2 গড়া বা 3 গড়াতে যায়, 2 গড়া বা 3 গড়া নগদান বইতে যদি আমরা ওই জাবেদাটা আসলে পোস্টিং করতে চাই কিন্তু 2 দিকে যাবে। আমাদের যে একটা ছক ছিল না যে তোমার যদি নগদান এবং ব্যাংক হিসাব কোনো জাবেদায় থাকে শুধুমাত্র, তাহলে 2 গড়া বা 3 গড়া নগদের মধ্যে কি এটার পোস্টিংটা 2 দিকে যাবে। তাহলে এবার খেয়াল করো যে তোমার নগদান হিসাব কি হয়েছে? এখানে ডেবিট হয়েছে। তাহলে ডেবিট হইলে নগদান হিসাবের পোস্টিং যাবে কি ক্রেডিট পাশে। তাহলে তোমার 2017 জুলাইয়ের 4। আচ্ছা দেখো খেয়াল করে এখানে জুলাইয়ের 4 কত টাকা? 3,000 টাকা।
নগদান হিসাব কি হয়েছে, ডেবিট হয়েছে। যদি ডেবিট হয় তাহলে উল্টা দিকে যাবে পোস্টিংটা, ঠিক আছে? যখন উভয় দিকে যায় তখন কি উল্টা দিকে যাবে। হ্যাঁ, এবার খেয়াল করো তো তোমার নগদান হিসাব, নগদান হিসাব আচ্ছা কত টাকা ছিল বলো তো এখানে, তোমার 3000 টাকা। তো যদি তুমি বিবরণের ঘরে লিখো নগদান হিসাব, তাহলে টাকাটা লিখতে হবে কি ব্যাংকের ঘরে, ঠিক আছে? 3000 টাকা ছিল নাকি, 3000 টাকা, ওকে 3000 টাকা। এবার খেয়াল করো তোমার এখানে কি হয়েছে বলতো, এখানে ব্যাংক হিসাবটা কি হয়েছে, ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়েছে, তাহলে ব্যাংক হিসাব যাবে কি ডেবিট পাশে, তাহলে জুলাইয়ের 4 ডেবিট পাশে যাবে ব্যাংক হিসাব। যদি তোমার ডেবিট পাশে যায় তাহলে দেখো বিবরণের ঘরে বসছে কে, ব্যাংক হিসাব, তাহলে বিবরণের ঘরে ব্যাংক হিসাব বসলে টাকাটা বসবে কি নগদের ঘরে 3000 টাকা, ঠিক আছে? নগদের ঘরে 3000 টাকা। এবার চলো নেক্সটে যাই। রতন স্টোর্স এর নিকট থেকে চেক প্রাপ্তি 2800 টাকা। তো আমরা যদি চেক পাই, আমাদের যদি মানে মানে চেক পাই বা নগদ টাকা পাই, তাহলে এটা বসবে কোন পাশে, ডেবিট পাশে বসবে, ঠিক না? তাহলে জুলাইয়ের 5 আমরা চেকটা পেয়েছি কার কাছ থেকে, তোমার বলো তো চেকটা পেয়েছি তোমার যে রতন স্টোর্স, তার মানে কি সে হচ্ছে আমার দেনাদার। তো লিখো দেনাদার, দেনাদার রতন স্টোর্স, ওকে রতন স্টোর্স হিসাব। বলতো তার থেকে আমরা চেক পেয়েছি কত টাকার, চেক পেয়েছি আমরা 2800 টাকার, আর বাটটা কত 200 টাকা। তাহলে আমাদের ব্যাংকের করে লিখো কত বলতো, ব্যাংকের করে লিখতে হবে 2800, আর বাট্টা করে হবে কত, বাট্টার করে হবে আমার তোমার 200 টাকা, ঠিক আছে? একটু বরাবর করে লিখতে হবে, ঠিক আছে? এখানে বরাবর হয় নাই তো, একটু বরাবর করে লিখো 2800, আর এখানে কত 200 টাকা। তারপরে চলো আমাদের তোমার 7 তারিখে কি বলছে, বলছে যে তাজুল ইসলামের নিকট থেকে 10% বাট্টায় 6000 টাকার পণ্য নগদে কই। আচ্ছা, তার মানে নগদে যদি আমরা পণ্য কিনি তাহলে এর যাবেটা কি কই হিসাব ডেবিট, নগদ হিসাব কি ক্রেডিট। আগে আসলে এখানে আমরা কত টাকার পণ্য কিনছি ওটাকে বের করি। দেখো এখানে যে বাট্টাটা আছে 10% বাট্টা, তাহলে কই বিক্রয়ের যে বাট্টা এটা আমরা সম্পূর্ণভাবে বাদ দিব। তাহলে 6000 টাকার 10%, দেখো 6000 টাকা এর 10% হচ্ছে কি 600 টাকা, ঠিক না? 600 টাকা আমরা সম্পূর্ণভাবে কি বাদ দিয়ে দিব, মানে কারবারি বাটটাকে আমরা সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিব। কই বিক্রির সময় যে বাটটা, এটা আমরা কি হিসাবের মধ্যে কোনো জায়গায় লিপিবদ্ধ করব না। তাহলে 6000-এর 10% 600, তাহলে বাদ দিলে হবে 5400 টাকা। তাহলে এখানে বলো পণ্য নগদে কই, এর যাবে কি কই হিসাব ডেবিট, আর কি বলতো নগদান হিসাব ক্রেডিট। এবার খেয়াল করো যদি নগদান হিসাবটা ক্রেডিট হয় তাহলে আমরা লিখবো কোন পাশে, ক্রেডিট পাশে লিখবো। তারিখ কত বলতো, জুলাইয়ের 7। জুলাইয়ের 7 তারিখ আমার নগদান হিসাব কি হয়েছে, ক্রেডিট হয়েছে, ক্রেডিট পাশে লিখবো। এর বিপরীতে কে আছে, বিপরীতে আছে কই হিসাব। নগদান হিসাব ক্রেডিট হয়েছে কত 5400 টাকা, যে বাট্টা টাকাটা বাদ দিয়ে, ঠিক আছে? এবার দেখো 5% বাট্টাই 4000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো। এবার বলতো 5% বাট্টায় 4000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো। এক্ষেত্রে যে বাট্টাটা দেওয়া হয়েছে এটা কি কই বিক্রয়ের বাট্টা না, এটা হচ্ছে দেনা পাওনার বাট্টা। তাহলে দেনা পাওনার বাট্টা কিন্তু আমরা কি করব, হিসাবের বইতে লিখব। আচ্ছা, এখন যদি আমরা দেখো বলছে দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো, ঠিক আছে? তো মনে রাখবে একটা বিষয় যে দেনার পূর্ণ নিষ্পত্তি, হ্যাঁ আমরা বিষয় বলি তোমার, যদি বলে দেনার পূর্ণ নিষ্পত্তি, দেনার পূর্ণ নিষ্পত্তি, এর মানে হচ্ছে, এর মানে হচ্ছে তুমি টাকা দিয়েছো, তুমি টাকা দিয়েছো। হ্যাঁ, আর যদি বলে যে পাওনার পূর্ণ নিষ্পত্তি, পাওনার পূর্ণ নিষ্পত্তি, এর মানে হচ্ছে তুমি টাকা পেয়েছো, তুমি টাকা পেয়েছো, ঠিক আছে? তাহলে বলো তো তুমি টাকা দিয়েছো, তুমি কাকে টাকা দিবা? নর্মালি ব্যবসা প্রতিষ্ঠানে কি আমরা টাকা দেই পাওনাদারকে, ঠিক না? তার মানে এখানে কি তুমি টাকা দিয়েছো কাকে, পাওনাদারকে। এখানে বলতেছে তুমি টাকা পেয়েছো, তাহলে আমরা টাকা পাই কার কাছ থেকে,
দেনাদারের কাছ থেকে। এই বিষয়গুলোকে একটু মাথার মধ্যে রাখতে হবে। এবার চলো আমরা দেখি, বলছে 5% বার্তায় দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো। তাহলে দেনার পূর্ণ নিষ্পত্তি মানে কি, আমি টাকা দিয়েছি কাকে, পাওনাদারকে। তাহলে চলো জুলাইয়ের 12, যেহেতু আমি টাকা দিয়েছি তার মানে কি ক্রেডিট, তাহলে জুলাইয়ের 12তে চলো লিখি আমরা, এখানে কি বিপরীত হিসাবকে পাওনাদার হিসাব। আচ্ছা এবার চলো আমরা লিখি পাওনাদার হিসাব, বলছে 5% বাড়তে, তাহলে 4000 টাকার 5% কত বলতো? 4000 টাকার 5% হচ্ছে আমার 200 টাকা। এখানে বাট্টা কত? 200 টাকা। তো দেখো বলছে 4000 টাকার পূর্ণ নিষ্পত্তি করা হয়েছে। এখানে কিন্তু বলে নাই যে আমি 4000 টাকা থেকে দিছি, বলছে না, বলে নাই, বলছে দেখো এখানে কিন্তু আসলে বলে নাই যে কি 4000 টাকা আমি তাকে পরিশোধ করছি। এখানে বলছে কি 4000 টাকার পূর্ণ নিষ্পত্তি করা হয়েছে। তাহলে এই 4000 টাকার পূর্ণ নিষ্পত্তির মধ্যে খেয়াল করো বাট্টা কত, বাট্টা হচ্ছে 200। তাহলে আমি তাকে পরিশোধ করছি কত? পরিশোধ করছি 3800 টাকা। বিষয়টা ক্লিয়ার? তাহলে এবার আমরা চলো লিখি তোমার জুলাইয়ের 12তে যে পাওনাদার হিসাব, তাহলে পরিশোধ করলে আমার নগদে করে বসবে কত? 3800, আর বাট্টা করে বসবে কত? 200 টাকা। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট দেখি, পণ্য বিক্রয় হতে 8000 টাকার চেক প্রাপ্তি। তুমি যদি পণ্য বিক্রি করে চেক পাও তাহলে এটা বসবে কোন পাশে? অবশ্যই ডেবিট পাশে বসবে। তাহলে জুলাইয়ের 15, তাহলে চেক পাইছো তাহলে ব্যাংকের ঘরে বসবে। আর বিপরীতে আছে কি বিক্রয় হিসাব, দেখো বিক্রয় হিসাব। তাহলে চেক পাইছো কত বলো তো? 8000 টাকা না, তাহলে ব্যাংকের ঘরে বসবে কত? ব্যাংকের ঘরে বসবে তোমার এখানে 8000 টাকা। ওকে, তারপরে খেয়াল করো 7500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে সেলিনার নিকট থেকে 7200 টাকা প্রাপ্তি। তো তুমি টাকা পাইছো কত? 7200, কিন্তু বাকি দেখো 7500 টাকার নিষ্পত্তিতে পেয়েছো 7200, তাহলে বাকি 300 টাকা কি? এটা হচ্ছে বাট্টা। তাহলে হচ্ছে তোমার জুলাই 20, যেহেতু টাকা পেয়েছো ডেবিট পাশে বসবে। আমরা টাকা পাই কার কাছ থেকে? টাকা পাই আমরা দেনাদার থেকে। তাহলে দেনাদার হিসাব, দেখে সেলিনা নাম লিখে দিবা, সেলিনা। আচ্ছা এবার দেখো তার থেকে আমরা টাকা পেয়েছি কত বলতো? 7200। তাহলে তোমার এখানে নগদে করে বসবে 7200, আর তোমার বাট্টা করে বসবে কি বাকি 300 টাকা। চলো নেক্সটে যে আমরা বেতন নগদে পরিশোধ 2000 এবং কি চেকে পরিশোধ কত? তোমার 1000 টাকা। তাহলে এটা তোমার যাবে, আমার যেহেতু পরিশোধ করেছি আমার যাবে কি ক্রেডিট দিকে, টাকা কমে গিয়েছে। তাহলে তোমার এই নগদ হয়েছে ক্রেডিট, ব্যাংকও হয়েছে ক্রেডিট, বিপরীতে ডেবিট হয়েছে কে? বেতন। দেখো বেতন হিসাব, তাহলে আমরা কি নগদে বেতন দিয়েছি কত? 2000, তো তোমার নগদে করে বসবে 2000, আর চেকে দিয়েছি কত? 1000, তাহলে কি ব্যাংকের করে বসবে 1000 টাকা। এবার দেখো কি বলছে, উপভাড়াটিয়ার নিকট থেকে প্রাপ্তি 2000 টাকা। যদি আমরা আসলে উপভাড়াটিয়ার নিকট থেকে পাই তার মানে নগদ টাকা বাড়বে, এই পাশে হবে। ঠিক আছে, তো জুলাইয়ের কয় তারিখ? এটা জুলাইয়ের 30। তাহলে এখানে নগদান হিসাব ডেবিট আর কি উপভাড়া হিসাব ক্রেডিট। তাহলে এখানে হবে বিপরীত নাম, উপভাড়া হিসাব। উপভাড়া হিসাব কত টাকা পাইছে বলো তো? 2000 টাকা। তাহলে এখানে লিখো নগদের করে 2000 টাকা। তাহলে এখন আমাদের কাজ কি বলতো? ব্যালেন্সিং করা। তো ব্যালেন্সিং করে যে নিয়মটা, ওই নিয়মটা কি? নিয়মটা হচ্ছে দুই পাশে একটু ফাঁকা জায়গা রেখে দুই পাশে আমরা দাগ টেনে দিব। ওকে, এখানেও দাগ টানো, এখানেও কি দাগ টেনে দাও সেমভাবে। এখানে সমান সমান, ঠিক আছে, সমান সমান হইতে হবে দাগগুলা। এখানে আরেকটা বিষয় বলি, নিচে যখন আমরা আসলে দুই দাগ দিব, তখন আসলে আমাদের যে বাট্টার যে ঘরে, বাট্টার ঘরে শুধু এক দাগ হবে, আর নগদ আর ব্যাংকের ঘরে কি নিচে দুই দাগ হবে। ঠিক আছে, বা দেখো এখানে বাট্টার ঘরে এক দাগ, এখানে কি বাট্টার ঘরে এক দাগই হবে। তাহলে বাট্টারটা কারণে কোনো সমস্যা নেই, এটা তুমি সরাসরি যোগ করে যেটা হবে ওইটাই বসিয়ে দিবা। 300 আর 200 500, এখানে কি বাট্টার ঘরে শুধুমাত্র 200, এটা নিয়ে কোনো সমস্যা নেই। চলো আমরা বাকিগুলো একটু দেখি। হ্যাঁ, দেখো এখানে নগদ আছে কত? 4000, 3000, আর এখানে কি 7200, আর হচ্ছে এখানে 2000 টাকা।
তো আমরা আসলে একটু যোগ করে দেখি যে আসলে এখানে কত টাকা হয়। তো আমরা যদি যোগ করি তাহলে দেখো এখানে 4000 টাকা, 3000 টাকা, 7200, 2000 টাকা। তাহলে এই পাশে আমার হচ্ছে 16200 টাকা। ঠিক আছে, চলো আমরা এই পাশে দেখি কত আছে। এখানে হচ্ছে কি 16200 লিখে রাখি আমরা, 16200। আর এখানে কত বলতো, 5400, 3800, 2000 টাকা। এই পাশে হচ্ছে আমার 11200 টাকা। তাহলে বলতো কোনটা বড় বলতো, 16200 টাকা বড়। তাহলে যেইটা বড় টাকার অঙ্ক আসবে ওইটাকে আমরা দুই পাশে লিখবো। ঠিক আছে, তাহলে এই পাশে হবে আমার 16200, এই পাশে 16200, সিমভাবে এই পাশে হবে কত, 16200। তাহলে বলো তো এখানে তো তোমার এখানে আছে কত, 11200। তাহলে 16200 হওয়ার জন্য গ্যাপ কত বলো তো, গ্যাপ হচ্ছে তোমার 5000 টাকা। তাহলে এই 5000 টাকা আমরা এখানে লিখবো, গ্যাপের টাকাটা 5000 টাকা। এবার চলো আমরা ব্যাংকের কলমে যাই। তো ব্যাংকের কলমে এখানে আছে 5000, 2800, 8000 টাকা। তাহলে এখানে আছে কি 15000, 15800। ঠিক আছে, তাহলে আমরা লিখি এখানে 15800 হচ্ছে ব্যাংকের কলামে। আর এখানে আছে কত, 3000, 1000, 4000 টাকা। তাহলে কোনটা বড় বলো তো, এখানে 15800 আর কি 4000 টাকা বড় কোনটা, 15800। তো লিখো 15800, এই পাশে হবে কত, 15800 টাকা। তাহলে গ্যাপ কত খেয়াল করো তো, এই টাকার মধ্যে গ্যাপ কত বলো তো, এখানে গ্যাপ হচ্ছে আমার বিয়োগ করলে হবে 11800। দেখো 11800 টাকা। তাহলে এই যে আমরা কমতিটা বের করলাম, গ্যাপটা বের করলাম, এর নাম হচ্ছে কি ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি। এবং এটা হচ্ছে কি এই জুলাই মাসের সর্বশেষ তারিখ 31 তারিখ। এইটা আবার পরের মাসে গিয়ে হবে কি বলতো, ব্যালেন্স বিডি, বিপরীত পাশে। দেখো ব্যালেন্স সিডি যে পাশে হবে, ব্যালেন্স বিডি কি বিপরীত পাশে হবে। তো তোমার এখানে হচ্ছে জুলাই পরে কি বলতো, আগস্টের 1 তারিখ ব্যালেন্স বিডি। এই ব্যালেন্স বিডি নামে তোমার নগদের গড় হবে 5000 টাকা, যে নগদের গড়ে 5000 টাকা। আর তোমার ব্যাংকের গড় হচ্ছে কি 11800 টাকা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে কি তোমাদের নগদান বইয়ের, আসলে আমরা 3 গড়া নগদান বই প্র্যাকটিস করে ফেললাম। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা আসলে 2 গড়া নগদান বইয়ের এবং 3 গড়া নগদান বইয়ের বেসিক একদম A to Z কভার করার চেষ্টা করেছি। এবং এর পাশাপাশি আমরা কিন্তু শুধুমাত্র বেসিকে সীমাবদ্ধ থাকিনি, বরং তোমাদের জন্য কি 2টা ম্যাথ আমরা একদম কি A to Z একদম লাইভে আমরা সলভ করে দিয়েছি। তারপরে আমাদের নগদান বইয়ের পার্ট 3 আসবে, যেখানে আসলে আমরা আরও কিছু সৃজনশীল প্র্যাকটিস করব এবং এর পাশাপাশি নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা সম্পর্কে বিস্তারিত জানবো। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।